তোমরা শুনতে পাচ্ছ কি না কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব, তোমরা রেসপন্স করো শুনতে পাচ্ছ কি না। মারুফ হাসান জীবন, ওয়ালাইকুম আসসালাম। ফাউজিয়া আবিদা, আবিদা ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুক্ষণের মধ্যে শুরু করব, তোমরা জলদি করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন, তুমি কেমন আছো? অলরেডি 4 জন জয়েন হয়ে গেছে, তো আমি শুরু করছি। আচ্ছা, বিসমিল্লাহ। দেখো, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সবার আগে আমরা দেখি এই সরলরেখা থেকে জিএসটিতে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়। তো সব মিলে আজকে আমরা 21টা টপিক পড়ব, আর যত রকম কোশ্চেন আছে অ্যাডমিশনের, আমরা সবই মোটামুটি সলভ করব। তো দেখো, সরলরেখা চ্যাপ্টারটা জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, প্রতি বছরই দেখা যায় একটা বড় সংখ্যক কোশ্চেন এইখান থেকে হয়। আমরা বিগত 24-25-এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, দেখো সাস্ট জিএসটিতে 4টা চলে আসছে। তো প্রতি বছরই এরকম হয়, 3-4টা করে কোশ্চেন থাকেই সরলরেখা থেকে। তারপর দেখো খুলনা ইউনিভার্সিটিতে আসছে, এগ্রিতে আসছে, ডিইউতে আসছে। তো এমন কোনো এক্সাম নাই যেখানে সাধারণত সরলরেখা থেকে কোশ্চেন হয় না। তো আমরা শুরু করছি। দেখো, এখন টাইপ 10-এ যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। দেখো, যখন আমাকে এক ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ধরো 3টা শীর্ষবিন্দু দেওয়া। আচ্ছা, এই ত্রিভুজটা আমরা দেখি। দেখো, আমরা যদি x1 y1, তারপর x2 y2, x3 y3 এরকম দেওয়া থাকে, 3টা শীর্ষবিন্দু। আমাদের কাজটা কি হবে জানো? আমরা খুবই সিম্পলি এটা সমাধান করব। দেখো, যখন একটা এর মধ্যে ত্রিভুজের 3টা শীর্ষের মধ্যে একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে, তখন আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। দেখো, এই শর্টকাটটা হলো, যদি দেখো একটা মূল বিন্দু, তখন আমরা এই যে দূরের 2টা বিন্দুর গুণফল ডিভাইডেড বাই কাছের 2টা মাইনাস কাছের 2টা বিন্দুর গুণফল ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এক ত্রিভুজের যখন 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, আমাদের টার্গেটটা হবে একটা শীর্ষবিন্দুকে 0 0 বানানো। তাহলে আমরা খুব সহজেই এই টাইপের ম্যাথগুলা সলভ করতে পারবো। ক্লিয়ার? দেখো, আমরা একটা কোশ্চেনে চলে আসি। এইখানে মোটামুটি এইখানে একটা শীর্ষবিন্দু 3টা শীর্ষবিন্দু দেওয়া। আমাদের কি চেয়েছে? ক্ষেত্রফল।
দেখো একটা শীর্ষবিন্দু তো জিরো দেওয়াই আছে, তাহলে আমাদের আর আলাদা করে কিছু করতে হবে না। তাহলে আমরা সূত্রটা পড়েছি না, ক্ষেত্রফল ইকুয়ালস টু দূরের দুইটা বিন্দুর গুণফল। তাহলে এখানে দূরের দুইটা বিন্দু কত দেখো, 3 × -5, তাহলে -15। এর সাথে বিয়োগ কাছের দুইটা বিন্দুর গুণফল, -9। বুঝতে পারছো? /2। তাহলে এটা কত হচ্ছে দেখো, 12। মডুলাসের কারণে ক্ষেত্রফল কিন্তু কখনো মাইনাস হতে পারে না, তাই এখানে মডুলাসের জন্য আমাদের পজিটিভ হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে 12। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? কেন ক্লিয়ার কি দেখা যাচ্ছে না? একটু কমেন্ট করে জানাও তো। ফাউজিয়া আবিদা লিখেছো খাতার আরেক পাশে লাইট ধরলে ভালো হতো। আমার তো উপরে লাইট সেট আপ করা আছে। তাও কি প্রবলেম ফেস করছো তোমরা? একটু জানাও আমাকে। আচ্ছা দেখো, আমরা এবার পরের ম্যাটটাতে চলে যাব। দেখো, আমরা একটু আগে যেই ফর্মুলাটা পড়েছি না, শেরে বাংলায় শেরি বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ডিরেক্ট এই ফর্মুলাটাই চলে আসছে। দেখো, একটা যদি শীর্ষ যদি মূল বিন্দুতে হয়, তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? দেখো, আমরা কিন্তু সিম্পলি দেখতে পাচ্ছি x1 y2 মাইনাস x2 y1, এই নাম্বার অ্যান্সার। এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে? আচ্ছা দেখো, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো, আমাদের এই কোশ্চেনটা অনেক জায়গায় রিপিট হয়েছে। জগন্নাথে আসছে, RU JU, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, প্লাস হিউজ টাইম আসছে। তো এই কোশ্চেনগুলা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া, তাহলে আমরা কি করব? আমরা তো প্রথমেই বলেছিলাম যে এর মধ্যে একটা শীর্ষবিন্দুকে জিরো বানাবো। তাহলে দেখো, আমরা যদি এই ওয়ানটাকে জিরো বানাই, এই শীর্ষবিন্দুটাকে জিরো বানাই, তাহলে কিন্তু অলরেডি ওয়াই এর মান জিরো, তাহলে আমরা এক্সকে ওয়ানকে জিরো বানালেই হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা এক্স থেকে -1 করে দাও, -1, এখানে -1, এখানে -1। তাহলে শীর্ষবিন্দু আলটিমেটলি কি হচ্ছে, 0 0 1 1, এইখানে 3 5। এবার বলো তো আমরা কি করব? হাফ ইন্টু এই যে দূর গুণফল মাইনাস কাছের বিন্দুগুলোর বিয়োগ কাছের বিন্দুগুলোর গুণফল। তাহলে 5 - 3 1। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, এই টাইপের ম্যাথ প্রচুর চলে আসে, এটা HW থাকবে। দেখো, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তো আমাদের একই রকম কাজ হবে। আমরা যে কোনো একটা শীর্ষবিন্দুকে 0 0 বানাবো। দেখো, আমরা এটাকেই 0 0 বানাই, কি করলে 0 0 হবে বলো তো? এখানে যদি একটা +4 যোগ করি, প্লাস -3 যোগ করি, তাহলে কিন্তু এই শীর্ষবিন্দুটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা একইভাবে কি করব, একটা +4 যোগ করব, -3 বিয়োগ করব প্রত্যেকটা থেকে, +4 যোগ -3। তাহলে আমার আলটিমেটলি শীর্ষবিন্দুগুলো কি হচ্ছে দেখো, 0 0। তাহলে 3 -5, এখানে কি হচ্ছে 7 -5। তাহলে করো তো, এটা সলভ করো তো। দেখো, -15 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 35। তাহলে দেখো, হাফ ইন্টু 20, 10 অ্যান্সার। ক্লিয়ার?
তোমরা কি বুঝতে পারছো? কমেন্ট করে একটু জানাও। আশা করি এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে না। আমরা পরবর্তী টাইপে আসি। এই টাইপটা হলো টাইপ 10। এটা জিএসটির জন্য খুব একটা আসে না, তারপরে আমরা জেনে রাখবো যদি এইখান থেকে কখনো কোশ্চেন হয়। জাস্ট সহজ এই ফর্মুলাটা, এই কনসেপ্টটা আসে যাতে আমরা ভুল না করি। যদি একটা ত্রিভুজের মধ্যমাগুলো মাধ্যমে একটা ত্রিভুজ আঁকা হয় মধ্যবিন্দুগুলোর সংযোগ দিয়ে, তাহলে কি এই এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 4 মূল ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি এটা তোমরা সবাই জানো। তো এই সূত্রটা শুধু একটু মনে রাখবা, অনেক সময় এই কনসেপ্টে কাজে লাগতে পারে। দেখো আমরা পরবর্তী টাইপে চলে যাই। তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, জফির উদ্দিন বুঝতে পারছি ভাই, বুঝছি ভাই। ঠিক আছে, আমি তাহলে নেক্সট টাইপে চলে যাচ্ছি। টাইপ 11। টাইপ 11-এ আমরা একটা কন্ডিশন দেখব। কি কন্ডিশন? সমরেখ হওয়ার কন্ডিশন। আচ্ছা, যদি একটা এই সমরেখা হওয়ার কন্ডিশন দুইটা, দুই ক্ষেত্রে সমরেখা হবে আমরা বুঝবো। যখন ত্রিভুজের তিনটি বিন্দু সমরেখা হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে যদি কখনো আমাদের বলে যে একটা ত্রিভুজ হলো সমরেখ বা এই তিনটা শীর্ষ হলো সমরেখ, এবার বলতে পারে যে এই তিনটা শীর্ষ সমরেখ, এইটা দিয়ে যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো আমরা বুঝে যাবো এই কনসেপ্ট থেকে যে তিনটা ত্রিভুজ যদি সমরেখ হয় এর ক্ষেত্রফল 0। কিভাবে বুঝবো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখো, তিনটা সমরেখ মানে সমান, তাহলে এইটা দিয়ে কি কোনো ত্রিভুজ গঠন হওয়া সম্ভব? আলটিমেটলি সম্ভব না কিন্তু, তাই এটা 0। এবার আসি কন্ডিশন 2। সমরেখা হলে তো আমরা জানি একই রেখা বা একই রেখার পর পর একই রেখা, তাহলে দুইটা রেখার ঢাল কি একই হবে না? প্রথম রেখার ঢাল ইকুয়াল দ্বিতীয় রেখার ঢাল। ক্লিয়ার? এবার আমরা একটা ম্যাথে চলে আসি। এইখানে আমাকে বলছে একটা তিনটা তিনটা বিন্দু, এইখানে তিনটা বিন্দু দেওয়া, তিনটি সমরেখা হলে P−1 Q−1 এর মান কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে আমি একটু আগে বললাম যে আমরা যখন আমাদের বলবে সমরেখ, তখন কিন্তু আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। আমরা কন্ডিশন 2 অ্যাপ্লাই করব। প্রথমটার ঢাল, প্রথম দুইটা বিন্দু থেকে ঢাল বের করব, এবার দ্বিতীয় দুইটা থেকে ঢাল বের করব। আমরা বলবো 0। দেখো এইখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের অর্ডারটা মেনটেন করা লাগবে। আমরা প্রথমে কি করব? এই দুইটার ঢাল বের করব। দেখো এইটার ঢাল মানে কি, আমরা ঢাল মানে কি পড়িনি আগে, যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। ঢাল ইকুয়াল টু, আমরা এইখান থেকে বিয়োগ করি, এইখান থেকে এটা বিয়োগ করি। আমরা অর্ডার মেনটেন করব, বুঝছো? যদি আমরা এইটার ঢাল থেকে এইটার ঢাল বিয়োগ করি বাম পাশ থেকে ডান পাশ, তাহলে আমরা এই ক্ষেত্রেও বাম পাশ থেকে ডান পাশে বিয়োগ করব। বুঝতে পারছো? তাহলে আমরা বিয়োগ করি 0 মাইনাস কিউ ডিভাইডেড বাই যে x1 মাইনাস x2 p−0 ইকুয়াল টু, এই দুটার ঢাল আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে আমরা যেহেতু বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ করছি, এই ক্ষেত্রেও আমরা বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ করব। ইকুয়াল টু Q−3 ডিভাইডেড বাই 0−3। এবার আসো আমরা এখানে করি, এই 3টাকে এই পাশে গুণ করে দাও, আর গুণ, তাহলে 3Q হবে। এই পাশে PQ -3P, 3Pটাকে এই পাশে আনো, 3 ইন্টু P প্লাস কিউ ইকুয়াল PQ। এবার আমরা কি করব? PQ ডিভাইডেড বাই P প্লাস কিউ ইকুয়াল টু
3, এটা তো আমরা লিখতে পারি এখান থেকে। এখন আমার এইটার মানে কি দেখো, এইটার মানে কি আমরা বলতে পারি না 1/p প্লাস 1/q, এটা ইকুয়াল কত হচ্ছে pq, p প্লাস কিউ। দেখো যদি pq/p+q=3 হয় তাহলে এইটা উল্টালেই তো আমাদের এইটা আসে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি না এটা ইকুয়াল 1/3 হবে? এই দেখো, এই টাইপের ম্যাথ আসলে আর সমস্যা হবে, পারা যাবে না। এইটা কিন্তু আরো আমি ভেঙে ভেঙে দেখালাম, বাট যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে তখন এই ম্যাথটা খুব দ্রুতই তুমি করে ফেলতে পারবে। দেখো ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথটা দেখো, এইখানেও 3টা শীর্ষ দেওয়া বিন্দুদ্বয় সমরেখ হলে, এটা কুমিল্লা ইউনিভার্সিটি 24-25-এ আসছে, জিএসটিতে এবারও রিপিট হতে পারে। দেখো আমরা যদি বাম পাশ নেই, বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ করি, এই ক্ষেত্রেও ঢাল নির্ণয়ের সময় বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ করব, এইটা কিন্তু ভুল করা যাবে না। এইখানে সাবধান, এই কেসগুলোতে সাবধান, এক্সাম হলে এরকম সিলি মিস্টেক হয়। আমরা সবসময় অর্ডার মেনটেন করব, আমি বারবার বলছি যাতে তোমাদের মাইন্ডে এটা গেঁথে যায়, তোমাদের ভুল না হয়। দেখো 2 না 3 প্লাস প্লাস মাইনাস মাইনাসে +6 রাইট বাই এটা থেকে এটা, এটা থেকে এটা বিয়োগ করলাম, এবার এটা থেকে এটা বিয়োগ করি, 2 + 6 ইকুয়াল টু, এবারে এইখানে অর্ডার মেনটেন করি, -6 - k ডিভাইডেড বাই -4 - 5। তাহলে দেখো 9/8 ইকুয়াল টু -6 - k ইকুয়াল টু -9। আমরা কিন্তু এই মাইনাস কমন দিয়ে মাইনাস মাইনাস কেটে দিতে পারি, তো আমরা ডিরেক্ট গুণ দেই। দেখো দেখো 9 ইন্টু -9। আচ্ছা আমরা কিন্তু এখানে আগেই সহজ করতে পারতাম, এটাকে আমরা আগে কাটাকাটি করি। কত দিয়ে কাটা যায়, 9/8। আচ্ছা এটা ডিরেক্ট গুণ করো। আচ্ছা দেখি আমরা ক্যালকুলেশন কি ঠিক আছে। 3 + 6, 2 + 6, -6 - k -4 -5। তাহলে আমরা দেখো পরবর্তীতে যাই, -9 ইন্টু 9 ইকুয়াল টু -18 -8k -48 -8k। তাহলে 8kটা এক পাশে আনো, তারপর এই পাশে আমরা 81 -48 যদি দেই তাহলে কত হচ্ছে 30। তোমরা একটু সাবধানে ক্যালকুলেশনগুলো করবা, এখানে ছোটখাটো ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেতে পারে। 81 মানে 8 গেল। আচ্ছা হয়তো আমার মাঝখানে কোনো মিস্টেক গেছে, তোমরা এই টাইপের ম্যাথ আসলে এইভাবে করে ফেলবা। হয়তো রাশি তোলায় কোনো মিস্টেক আছে, এই ম্যাথটা আমরা পরে দেখতেছি, এটা ক্রস চেক করতে হবে। আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট টাইপে আসি, টাইপ 12 কোমোজোর। কোমোজোরটা কি, যদি আমাদের এরকম কন্ডিশন দেয় তখন আমরা কিন্তু, যদি কোমোজোর হয় তাহলে কি এই x1 এর সাথে এই x1, এইটার x1 x2 হলো ইকুয়াল, এই y1 এর সাথে এই y2 হলো ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি 2x - 1 = 2, 2x = 3/2। এবার এইটার ক্ষেত্রে কি 3y + 1 = 3, তাহলে y = 2/3। ক্লিয়ার?
এই ক্রোমোজোম থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন হয়। আমাকে একটু জানাও যে তোমরা আমার ক্লাসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। দেখো আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। এইখানে দেখো সেম কথা বলছে, ক্রোমোজোম দুটি সমান হলে এক্স ও ওয়াই এর মান কত। তো আশা করি এখান থেকে হলে আমরা পারবো। সেম ভাবে আগের প্রসেসে করে ফেলবা, এটা এইচ থাকবে। আমরা এবার চলে যাই টাইপ 13-এ। টাইপ 13টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সরলরেখার সমীকরণগুলা আমাদের প্রত্যেকটা ম্যাথেই এই কনসেপ্টটা আমাদের লাগবে। দেখো এইটা একটা সরলরেখার আদর্শ সমীকরণ। এই কন্ডিশনগুলো তোমরা পড়ে নিবা। এক্স ও ওয়াই চলক উভয়ের ঘাত হবে 1। তারপর এক্স ও ওয়াই এর সহগ একই সাথে 0 হবে না। আবার এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। দেখো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এই টাইপের কিন্তু কিছু কোশ্চেন আছে বৃত্ত থেকে, খুবই ইম্পর্টেন্ট। তো ওইখানে গেলে এই টাইপের ম্যাথগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। তো যাই হোক, আমরা এখন আপাতত সরলরেখার পরবর্তী টপিকে যাই। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কন্ডিশন হলো, যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয় তখন সি ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এইটা যদি আদর্শ সমীকরণ হয়, তাহলে মূল বিন্দুগামী হলে আমরা আমরা তো সিম্পলি দেখবো একটা সরলরেখার আদর্শ সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এইটা মূল বিন্দুগামী হলে তো মূল বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে তো আলটিমেটলি 0 0 বসালে সি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই না? তো ওয়াই ইকুয়াল এম এক্স। আর আরেকটা বিষয় আমাদের লাগবে, দেখো তোমরা এক্স অক্ষের সমীকরণ। দেখো যদি আমরা এখানে অক্ষ আঁকি, এই এক্স অক্ষের সমীকরণটা কত হবে। দেখো এই এক্স অক্ষ কিন্তু ওয়াই অক্ষের পাদবিন্দু দিয়ে গেছে, তাহলে এই মানটা তো আমরা জানি 0। তাহলে এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে এই এক্স অক্ষর হলো ওয়াই ইকুয়াল টু 0। একইভাবে এই যে ওয়াই অক্ষটা, এটা তো এক্স অক্ষের পাদবিন্দু দিয়ে গেছে, এইদিকে গেলে তো এক্স এর মান পজিটিভ আস্তে আস্তে বাড়ে, এইদিকে গেলে তো এক্স এর মান নেগেটিভ হয়। তাহলে যেহেতু আমাদের পাদবিন্দু দিয়ে গেছে, তাহলে তো আমার এখানে মানও শূন্য হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা ওয়াই অক্ষ ইকুয়াল লিখতে পারবো নাকি এক্স ইকুয়াল টু 0। জফির উদ্দিন কি লিখেছো ভাই? কালকে কয়ের এই ইউনিটের এক্সাম, তাই অনেকে ক্লাসে নাই মেবি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমাদের মতো আগাবো। তো যাদের সমস্যা, যারা সমস্যার জন্য লাইভটা করতে পারছো না, আমরা তো ইউটিউবে আপলোড দেবো, তো ওইখান থেকে তোমরা ক্লাস করে নিও। আমরা আমাদের রুটিন অনুযায়ী আগাতে থাকবো। তবে কি লাইভ ক্লাস অনেক ইফেক্টিভ, তোমরা এটা শেষে যেয়ে বুঝতে পারবা। তোমরা যদি লাইভ ক্লাস করে একটা নোট করো, তখন এই কনসেপ্টগুলো তোমার মাথায় গেঁথে যাবে। তুমি শেষ মুহূর্তে চাই বুঝবা যে লাইভ ক্লাস করা কতটা ইফেক্টিভ। তুমি এইগুলো সহজে ভুলবা না। এই যে আমি তোমাকে ধরে ধরে সলভ করিয়ে দিচ্ছি না, এই স্ট্র্যাটেজিটা অনেক কাজে লাগবে তোমার। দেখো আমরা পরবর্তীতে আগাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এক অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। আমরা কি এটা ডিরেক্ট মুখস্থ করব? না, মুখস্থ করব না। দেখো আমরা বুঝবো। এখানে একটা অক্ষ আঁকি, যদি বলে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি এক্স অক্ষ, এটা এক্স ওয়াই এর সমান্তরাল একটা কিছু আঁকো। এক্স অক্ষের সমান্তরাল মানেই তো ওয়াই অক্ষের উপর লম্ব, তাই না? এই যে ওয়াই অক্ষ, এর উপর একটা লম্ব 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে এটা তো ওয়াই অক্ষকে কর্তন করছে, তাই না? তো একটা নির্দিষ্ট মান কর্তন করছে। তাহলে আমরা কি এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব যখন হবে, এই কন্ডিশনটাকে লিখতে পারি না ওয়াই ইকুয়াল টু বি। বি মানে ধ্রুবক, এখানে যা হতে পারে ইনফিনিটি পর্যন্ত, 1 2 3 4 যে কোনো মান হতে পারে। ক্লিয়ার? এই ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের সমান্তরালে এর কোনো রাশি হবে না। যদি এই সমীকরণটা কনসিডার করি, এখানে কিন্তু এক্স এর কোনো মান নেই। তার মানে কি এ তো এক্স এরই চলক, তাই না?
সহগ। তো এক্স এর যেহেতু কোনো টার্ম নাই, তাই এ ইকুয়াল টু জিরো। এই কন্ডিশনগুলো একটু মনে রাখবা। এবার দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে দেখো আমরা আরেকটা আঁকি। ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের উপর কি লম্ব হচ্ছে না? এই যে ওয়াই অক্ষের সমান্তরাল যখন, তখন এই যে এক্স অক্ষের উপর লম্ব হবে। তোমরা কি শুনতে পাচ্ছ? দেখো এক্স অক্ষের উপর লম্ব, তাহলে আমরা কি এইটার মান বলতে পারি না এক্স ইকুয়াল একটা ধ্রুবক, এক্স ইকুয়াল টু এ? এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন। দেখো আমি পরবর্তীতে যাই। দেখো এখানে একটা ম্যাথ আছে, আমাকে একটা সমীকরণ দিছে। এখন আমাকে বললো রেখাটি সরলরেখার সমীকরণ হলে কে ইকুয়াল কত। আমরা কি সরলরেখার একটা কন্ডিশনে দেখি নাই যে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হবে, মানে এর সহগ জিরো হবে, এই এইরকম কোনো পদ থাকবে না? তাহলে আমরা দেখো এক্স ওয়াই পদগুলোকে এক পাশে আনি, এক্স ওয়াই কে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। সাবধান, আমরা কিন্তু ডিরেক্ট এইখানে আমাদের বলতে পারে যে কে এর মান কত, আমরা কিন্তু ডিরেক্ট জিরো লিখবো না, আমরা খেয়াল করবো যে আর কোনো এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কে এর এমন একটা মান নেব যেটা এক্স ওয়াই কে ভ্যানিশ করতে পারবে। তাহলে বুঝতে পারছো? কে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে দেখো এক্স ওয়াই কমন নাও, কে প্লাস ওয়ান ইকুয়াল টু আমাদের জিরো হওয়া লাগবে কন্ডিশন। তাহলে কে এর মান কত হলে জিরো হচ্ছে দেখো তো। কে এর মান যদি আমার মাইনাস ওয়ান হয় তাহলে কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে কে ইকুয়াল মাইনাস ওয়ান। এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে? আশা করি ক্লিয়ার। দেখো আমরা পরবর্তী ম্যাথে যাব। এক্স অক্ষের সমান্তরাল ও এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? আমরা তো বলছি একটু আগে যে এক্স অক্ষে যদি সমান্তরাল হয় তাহলে এর মানটা কি, ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক কে। তো এবার এটা দিয়ে সিদ্ধ করো, কে ইকুয়াল টু মাইনাস ফোর হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি না ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, তাহলে ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। দেখো সি নাম্বার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই যে ওয়াই অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো এটা আগের মতো, এটা এইচ ডাব্লিউ থাকবে। তোমরা মনোযোগ দিয়ে হোমওয়ার্ক গুলা করবা। আমি কনসেপ্টটাও বুঝিয়ে দিয়েছি, একটা ম্যাথও দেখিয়ে দিয়েছি। সেরকম ওয়াই অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু সামথিং কে, এই যে এই মানটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদেরকে এখানে বলছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এস ছেদবিন্দুগামী ও এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। মাঝে মাঝে কিন্তু জিএসটিতে এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়, একটু টাইম কনজিউম। তুমি যদি এই টাইপের কোশ্চেনগুলো দ্রুত সলভ করে ফেলতে পারো তো তুমি দেখবা কি এই টাইপের ম্যাথগুলো অনেকটাই ঘাবড়ে যাবে, তো অনেকেই সলভ করতে পারবে না, তোমরা অনেক এগিয়ে যাবে। তো আমরা খুব সহজে এই ম্যাথটা শিখবো। আচ্ছা এখানে কি বলছে, এই দুইটা ছেদবিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, আমরা জানি ওয়াই ইকুয়াল কে। এবার আসো আমাদের কি বলছে, এই দুইটা ছেদবিন্দুগামী, আমাদের এইটা ছেদবিন্দুগামী ছেদ বিন্দু বের করতে হবে। আগের ম্যাথগুলোই তো আমার শীর্ষবিন্দুগুলো উল্লেখ করা ছিল তাই না, এক্স ওয়াই, কিন্তু এখানে আমাদের বের করে নিতে হবে। আমরা খুব সহজে বের করবো, এই সমীকরণটা অপনীয়ন পদ্ধতিতে সমাধান করব, তাই না? ওয়াই মাইনাস এক্স সমান সমান ওয়ান। তাহলে দেখো এটা যদি যোগ করি, এক্স এক কাটা, তাহলে টু ওয়াই ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু ওয়ান হচ্ছে। কিন্তু আমরা আর পরবর্তীটা বের করার দরকারই নাই আমাদের। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি ওয়ান হয়, কে ইকুয়াল ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান। এইটা হলো সমীকরণ। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের সবাই যে আমাদের ক্লাস করা লাগবে এরকম না। যদি একজন ডেডিকেটেডলি আমাদের ক্লাস করে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ ওই একজন আমাদেরকে ভরসা করে। আমার খাতায় যেই ম্যাথগুলো করা তুমি দেখবা,
এই ম্যাথগুলা ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংকে 60% এই ম্যাথগুলাই। তো দেখো এইখানেও এই আগেরটার মতোই ম্যাথ, এই দুইটা ছেদবিন্দুগামী ও এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সেম আগের মতোই করবা। তাহলে আচ্ছা আমি তাও এটা করে দিচ্ছি। দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, সমান্তরাল মানে তো এই দিক দিয়ে গেছে, তার মানে ওয়াই এর একটা তো মান আছে, একটা ধ্রুবক, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, তাই না, একটা কনস্ট্যান্ট। এখন আমাদের বলতে হবে যে একটা আমাদের শিষ্য সাপোজ এক্স ওয়াই এর কথা বলছে, এই এক্স ওয়াইটা এটা দিয়ে সিদ্ধ এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন আমরা এই শীর্ষবিন্দুটা বের করব কিভাবে, এই দুইটা সমাধান করে, যেহেতু এই দুইটার এর ছেদ বিন্দুগামী, তাই না, ধরো এই সরলরেখা এই সরলরেখার কথা উল্লেখ করছে, এই ছেদ বিন্দুটা তখনই বের করতে পারবো যখন এই দুটো সমাধান করব। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা এইটা তো সেম আগেরটার ম্যাথই, এটা আর ইউতে রিপিট হয়েছে, আমি আর ইউ কোশ্চেন ব্যাংক তোলার সময় এইটাও তুলে ফেলছি, তো ওই সেম ভাবেই আগেরটার মতোই ওই ম্যাথটাই রিপিট হয়েছে। তো এইভাবে করে ফেলবা, টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান ওয়ান। আচ্ছা এইখানে একটা কনস্ট্যান্ট আছে থ্রি, থ্রি, তাহলে ইকুয়াল টু ফোর। দেখছো সেম ম্যাথ, শুধুমাত্র এই কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিছে এই সমীকরণে, সি সি এর মান। তাহলে দেখো ইকুয়ালস টু টু, এখন এই যে ওয়াই ইকুয়ালস টু টু হলে তো আমার কে এর মান টু হচ্ছে, তো এইটাই হলো সমীকরণ। এই টাইপের ম্যাথ হলে আর ভুল হবে। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, ঢাল সংক্রান্ত। এটা 1000% ইম্পর্টেন্ট জিএসটির জন্য, 1000%। দেখো আমরা খুব সহজে এগুলা নির্ণয় করব। এক্স অক্ষের ঢাল মানে কি, আমরা সাধারণত বুঝি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা হয় ওইটা ট্যানজেন্টকেই ঢাল বলে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা হবে, আমরা কি জানি, এম ইকুয়ালস টু ঢাল ইকুয়ালস টু ট্যান থিটা। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। দেখো কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল কত হবে। এখন আমাকে কি বলছে, এইটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা কি জানি ঢাল ইকুয়ালস টু যেই কোণটা বলবে তার ট্যানজেন্ট, তাহলে ট্যান থিটা ইকুয়াল ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান। বুঝতে পারছো, এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলা আসলে ভুল করা যাবে না। তুমি যখন সহজ জিনিসগুলা ভুল করবা না তখন তুমি এমনিতে এগিয়ে যাবা। কঠিন প্রশ্ন ভুল হলে সমস্যা নাই, বাট সহজ জিনিস কখনোই ভুল করা যাবে না। তো দেখো আহ, এইখানে একটা শর্টকাট আছে, যখন এই যে সরলরেখার আদর্শ সমীকরণ একটু আগে আলোচনা করলাম, এইখান থেকে আমরা শর্টকাট কিভাবে কিভাবে ঢাল নির্ণয় করব। আমাদের এত তো সমীকরণ সাজানোর দরকার নাই, আমরা তখন কি করব, এটা ঢাল হবে বা এটা সমান্তরাল রেখার ঢাল হবে মাইনাস দিয়ে এ ডিভাইডেড বাই বি। দেখো এখানে এটাই বলা হয়েছে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এবার এর লম্ব রেখার ঢাল হলে বি ডিভাইডেড বাই এ, কোনো মাইনাস চিহ্ন থাকবে না, কারণ আমরা কি জানি দুইটা রেখা যখন লম্ব হয় তাই না, তখন এম ওয়ান ইন্টু এম ওয়ান এম টু যদি গুণন করি তাহলে এর ঢালের গুণফল হবে মাইনাস ওয়ান। এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব যখন ঢাল সংক্রান্ত আরো প্রবলেম আসবে। তো বুঝতে পারছো, সরি এক্স অক্ষের ঢাল কত। আচ্ছা এক্স অক্ষের ঢাল কত বলো তো, এক্স অক্ষ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো একটা রেখা সাথে যখন আমার কোনো কোণ উৎপন্ন করবে ধনাত্মকের সাথে এক্স এর সাথে, তখনই তো এটাকে ঢাল বলবো। তো এটা যদি ওই রেখার উপরেই যায় তাহলে তো আমার কোনো কোণ নাই, এটা 0 ডিগ্রি হচ্ছে না, তাই ট্যান 0 ডিগ্রি মান 0। এবার এক্স অক্ষের সমান্তরাল ও ওয়াই অক্ষের লম্ব রেখার ঢাল কি জানো, ওয়াই এক্স অক্ষের সমান্তরাল ও
আচ্ছা, এটা উল্টা হবে, ওয়াই অক্ষের উপর লম্ব রেখা না, এটা ওয়াই অক্ষের সমান্তরাল ও এক্স অক্ষের লম্ব রেখার ঢাল হবে। তাহলে এক্স অক্ষের যদি লম্ব রেখার ঢাল হয় এটার মান 90 ডিগ্রি না, ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা কি জানি? আচ্ছা, এটা সেম, টেন 90 ডিগ্রি ইকুয়াল টু, ও এটা ঠিকই আছে, এটা 0 ডিগ্রি হবে। এটা 0 ডিগ্রি, আমি 90 ভাবছি। তো এই ম্যাথটা হলো 90 ডিগ্রির। যখন আমাদের বলবে যে ওয়াই অক্ষের ঢাল কত, বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল, বা এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল, তখন এই যে টেন 90 ডিগ্রি বসে আমাদের ইনফিনিটি হবে এই রেজাল্ট। বুঝতে পারছো আশা করি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এই যে এইটা হলো আদর্শ সমীকরণ। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তো এইটা আমরা নর্মালি ঢালের ম্যাথে এইগুলো আমাদের আলাদাভাবে মনে রাখার দরকার নেই। আমরা ঢালের বেসিক দিয়ে এই ম্যাথগুলো, এই টাইপের ম্যাথ আসলে সমাধান করব। তো এইখানে কি বলছে, দুইটা বিন্দু দেওয়া, শীর্ষ দেওয়া, এই বিন্দুগামী সরলরেখার ঢাল কত। এটা তো আমরা আগেই আলোচনা করছি, তাই না? y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দেখো এবার আমরা আর একটা, এই যে জিএসটি 24-25-এ আসছে, এই ঢালটা জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবে প্রতি বছরই জিএসটিতে এই ঢাল থেকে প্রায় ম্যাথ চলে আসে, এবারও হয়তো আসবে। একটা সরলরেখার কথা বলছে, এই সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান, এই সরলরেখাটা দেখো তো ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করে। সবার আগে আমরা এই রেখার ঢালটা বের করি। এই রেখার ঢাল মানে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা আমরা আগে বের করব। এটার ঢাল কি আমরা শর্টকাট পড়ছিলাম না, মাইনাস এ ডিভাইডেড বাই বি। এইখানে কিন্তু সাবধান, এইটা কমন মিস্টেক করবে কি, দেখো তোমার এর জায়গায় মানে এক্স এর সহগের জায়গায় অনেকে ভুল করে √3 ধরে ফেলবে। এই ভুলগুলা করা যাবে না, সাবধান। তোমার আগে দেখে নিতে হবে যে মানে ভালোভাবে যে কোনটা সহগ আমি দিচ্ছি। ওয়াই এর সহগ মানে আমরা সবসময় বি ধরবো, এক্স এর সহগ মানে এ ধরবো। দেখো এই অর্ডারগুলো কখনো ভুল করা যাবে না, এই মিস্টেকগুলো ছেলেপেলে করে। তো পরীক্ষায় দেখা যায় কি যে ভাইয়া আমি সব পারছি, কিন্তু আসার পর এই এই সিলি মিস্টেকগুলো করে আসছে, দেখা যায় একটা বড় অংশ মার্ক কাটা গেছে। তো দেখো মাইনাস এ ডিভাইডেড বাই বি, তাহলে কি 1/√3 হচ্ছে না? 1/√3 মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ। আমরা ট্যান ইনভার্স যদি এই সংখ্যাটা নেই 1/√3, আমরা তো জানি 30 ডিগ্রি মান না। এখন আরেকটা ভুল ছেলে পেলে করে, তাড়াহুড়া করে এই 30 ডিগ্রি অ্যান্সার দাগায় দেয়। এইটা কিন্তু হবে না, কারণ আমরা তো এক্স অক্ষের সাথে কোণ বের করছি না, কিন্তু আমার কাছে কি চাইছে ওয়াই অক্ষের সাথে। তাহলে কি 90 থেকে 30 মাইনাস করে দাও, দেখো 60 ডিগ্রি, অ্যান্সারটা বি। তো এই তাড়াহুড়া করে এই ভুলগুলো করা যাবে না। এই দুইটা জায়গায় এই টাইপের ম্যাথে সব পোলাপানগুলা ভুল করে, এই একটা জায়গায়, আর এই যে এই একটা জায়গায়। আমাকে দেখতে হবে যে কোন অক্ষের সাথে কোন চাইছে, আর এই অর্ডারটা। বুঝতে পারছো? তো দেখো আমরা এই ইউচেরিয়া কোলাই, এই যে তুমি 30 অ্যান্সার দিয়ে ফেলছো, এই ভুলগুলা করা যাবে না কিন্তু। এই যে আমি বারবার বললাম যে পোলাপানে এই ভুলগুলা করে ফেলে, তো একটু সাবধান এই ভুলগুলো যাতে না হয়। দেখো তোমরা যারা লাইভ ক্লাস করছো, তারা এই যে আমি প্রবলেম যে ধরে ধরে সলভ করে দিচ্ছে, এটা অনেক ইফেক্টিভ হবে তোমাদের জন্য। এখন পরবর্তীতে 16 নাম্বার ম্যাথে চলে যাব। এখানে একটা সরল রেখা সমীকরণ দিছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই তো সেম ভাবে দেখো মাইনাস এক্স এর সহগ এ ডিভাইডেড বাই বি, যদি ধরো 45 ডিগ্রি, ট্যান ইনভার্স 1/1 দাও। এই যে এরকম অর্ডারে অনেকে, অর্ডার সবসময় এলোমেলো থাকে পরীক্ষায়। টিচাররা তোমাদেরকে এই যে কনফিউজ করার জন্য এরকম অর্ডারগুলো চেঞ্জ করে দেয়, তো অর্ডারগুলোর ক্ষেত্রে একটু সাবধান। এবার দেখো আরেকটা ম্যাথে চলে আসি। এখানে কি দিছে আমাদের, একটা সমীকরণ দিছে একটা রেখার ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, ওই তো
ওইভাবে আমি যেটা বললাম ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে। আগে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করি, -1/2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ। তাহলে আমরা কি জানি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যা কোণ বের করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ঢাল দুইটা কি লম্ব না পরস্পরের? তাহলে আমরা কি বলি, ধরো প্রথমটার ঢাল m1 × 1/2, এইটা মানে তো যেহেতু দুইটার কন্ডিশন হলো লম্ব, তাহলে তো এইটা হচ্ছে, তাই না? তাহলে আমার m1 এর মান কি হচ্ছে, -2, তাই তো? দেখো এগুলো ভালোভাবে খেয়াল করো, কি হচ্ছে বলো। আমি আবারও বলছি, একটা সমীকরণ, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, আগে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করে করব, তাহলে আমরা খুব সহজে সলভ করতে পারবো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা হবে -a/b। দেখো -1/2 হাফ হচ্ছে, তাহলে m1 × 1/2 হয়ে যাচ্ছে 1, তাহলে m1 = -2। এবার ট্যান ইনভার্স বের করে ফেলো, সম্ভবত মাইনাস হবে, এটা অ্যান্সার। তো ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে? দেখো আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া, এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? এই তো আমরা তো জানি, প্রথমে এই ঢালটা বের করব, তারপর ট্যান ইনভার্স করে দেবো ওই ঢালটাকে, এম, ওইটাই হবে। তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, আমরা কি জানি না ঢাল, আমরা তো আগেই পড়ছি, y1 - y2 / x1 - x2। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব কঠিন কোশ্চেন হয়, এই টাইপের কোশ্চেনগুলাই কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে। তো এই সহজগুলো কখনোই তুমি ভুল করবে না, তাহলে দেখবে একটা ভালো র্যাঙ্ক চলে আসছে। আমি যতটুকু করিয়ে দিচ্ছি ক্লাসে, এইগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো, তুমি জিএসটিতে টপ রেজাল্ট করতে পারবা। দেখো এত বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ঢালের মান কত? তাহলে দেখো এইটার আমরা ঢাল বের করে, আমরা ওই যে একটা কন্ডিশন পড়ছিলাম না, m1 × m2 = -1, সেইভাবে করে দেবো। তাহলে এইটার ঢাল বের করো, 5 - 4 / 3 - 5, এটার ঢাল কত, 1 / -2, তাই তো? দেখো খেয়াল করো, 1 / -2 m1 = কন্ডিশন কি, 1, তাহলে m1 = মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2, এই যে ডি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এইখানে কোশ্চেন তোলা সম্ভবত একটু মিস্টেক আছে, এখানে আর একটা হবে আর কি, ওয়াই এর আর একটা মান দেওয়া থাকবে। দুঃখিত এই ধরনের। তো তখন আমরা কি করব, আমি প্রসেসটা বলে দিচ্ছি, আমি তোমাদেরকে গ্রুপে এই কোশ্চেনটার কারেকশন দিয়ে দেবো। তো তোমরা একটু চেষ্টা করবে, আমি এখনই প্রসেসটা বলে রাখতেছি। যখন এরকম দেবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তখন এই যে তুমি চারটাই বসিয়ে নেবা, চারটা শীর্ষ এরকম। তাহলে চারটা শীর্ষবিন্দু তো আলটিমেটলি পেয়ে যাচ্ছ, এখানে ওয়াই এর একটা মান আছে, এইখানে একটা এক্স এর মান আছে, তাহলে x1 x2, এই ক্ষেত্রেও x4
ধরো x2 y2 এরকম 4টা মান আসবে। এখন এই যে শীর্ষ, এর যদি একটা কর্ণের ঢাল হয়, এখানে ধরো x3 y3 আসলো, তাহলে এই এই রেখাটার ঢাল বের করে দিবা। এই দুইটা শীর্ষ পাইছো, দুইটা শীর্ষ পাইলে তো আমরা জানি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো এইখানে একটা অ্যান্সারে একটা যে বিষয় মিস্টেকের জন্য আমি করতে পারলাম না। তো আমি প্রসেসটা বলে দিছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা করে ফেলবা এটা। ক্লিয়ার? দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এত রেখার উপর লম্ব রেখার ঢাল কোনটি? এই দেখো এইটার ঢাল বের করে m1 ইন্টু m2 সমান সমান -1 করে দিবা। এই যে এটা হোমওয়ার্ক থাকবে। এই ঘুরে ফিরে এইগুলাই তোমার কোশ্চেনে আসে, এই টাইপের গুলা। তো এবার দেখো পরবর্তীতে যাই। এত ঢাল বিশিষ্ট একটি সরলরেখা এত বিন্দুগামী এবং দ্বিতীয় একটি সরলরেখার সাথে লম্ব, কোন রেখাটি দ্বিতীয় রেখাটির সাথে সমান্তরাল? দেখো এই ম্যাথগুলা জিএসটিতে চলে আসতে পারে। এখন আমাদের কন্ডিশন কি থাকবে, এই ম্যাথটা দেখে প্রথমে অনেকেই ভয় পাবে, বাট এটা যদি আমরা সিম্পল প্রসেসে করি, মানে সহজে ভেঙে ভেঙে, তাহলে এটা সমস্যা নেই, আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমরা কি জানি একটা সমীকরণ তৈরি করার কন্ডিশন কি, y ইকুয়াল mx প্লাস c। এখন আমার দুইটা, একটা যদি শীর্ষ দেওয়া থাকে আর ঢাল দেওয়া থাকলে আমরা একটা সমীকরণ পাবো না? তাহলে এই সরলরেখাটা আমরা পেয়ে যাব। এবার কন্ডিশন কি বলছে, দ্বিতীয় সরলরেখার সাথে লম্ব, তাহলে আমরা এই সমীকরণ থেকে এইটার লম্ব রেখার সমীকরণ বের করব। তাই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? নিচের সরলরেখাটি দ্বিতীয় সরলরেখাটির সাথে সমান্তরাল। এবার দেখো আমরা কিভাবে করব। y মাইনাস মাইনাস মাইনাসে প্লাস y1 ইকুয়ালস টু ঢাল কত, হাফ ইন্টু এক্স মাইনাস 3। এবার এটার সমীকরণ বের করে ফেলো। 2y প্লাস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। দেখো আমার ক্যালকুলেশন ঠিক আছে, এটা এই পাশে, হ্যাঁ ঠিক আছে। এবার কি বলছে, আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। এবার বলছে দ্বিতীয় সরলরেখার সাথে লম্ব। আমরা কি জানি এটা লম্ব রেখার সমীকরণ কি হবে, এইটা সহগগুলো এক্সচেঞ্জ করে দাও, এই চিহ্নটা পরিবর্তন করে ওয়াই এর আগে। তো আমরা একটু আগে সরলরেখার কন্ডিশন আশা করি বলছি এইগুলা। তো তবে সামনে এই সংক্রান্ত আরো টপিক আসবে, তখন বিস্তারিত আলোচনা করব। কয়েকটা ম্যাথ পরেই এই টাইপটা আছে। তো আপাতত এইটা কিভাবে বের করে এটা জেনে রাখো। 2x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এইটা হলো এই রেখাটার সমীকরণ, দ্বিতীয় রেখার সমীকরণ। এখন কি বলছে, দ্বিতীয় রেখাটির সাথে সমান্তরাল। এখন কে এর মান তো যে যে কোনোটা হতে পারে ইনফিনিটি পর্যন্ত, আমরা তো কে এর মান জানি না। আমরা মেনলি দেখবো কি, সমান্তরাল রেখা হলে কি এইটা ইকুয়াল থাকে, এই প্রথম এক্স ওয়াই টার্মটা। তাহলে আমরা কি দেখবো, 2x প্লাস ওয়াই কোথায় আছে, এই যে 2x 2x প্লাস ওয়াই, এই যে এইটাকে 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে এটাকে সাজাও, 2 দিয়ে ভাগ করো প্রত্যেকটাকে। 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3/2। এইখানে কি আছে আমরা এটা দেখার দরকার নাই, কারণ এখানে ইনফিনিটি পর্যন্ত থাকলেও এটা এটা সমান্তরালই হবে। আমরা দেখবো এই প্রথমটা ঠিক আছে কিনা। দেখো এইটা সেম, তাহলে কি আমরা কি বলতে পারি না এটা সমান্তরাল? এই যে অ্যান্সার হবে সি। এই টাইপের ম্যাথ আসলে আশা করি ভুল হবে না। এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এই এই সরলরেখার ঢাল কত, এটা তো অনেকবারই আলোচনা করলাম, এটা এইচডব্লিউ থাকবে। এর ঢাল কত, এটা এই 2 দিয়ে ভাগ করো, এটার ঢাল হলো 3। এত রেখার সাথে লম্ব রেখার নতি, নতি মানেই কিন্তু ঢাল। ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা ক্লিয়ার শোনা যায়?
এত রেখার সাথে লম্ব রেখার নতি, তো এটা সেম। লম্ব রেখার নতি মানে কি, ওই এই রেখাটা ঢাল বের করে এই যে এই সেম প্রসেস m1 × m2 = -1 এইভাবে। এটার তাহলে ঢাল কত, -5 × m2 = -1, তাহলে m2 = কত 1/5। ক্লিয়ার? দেখো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সমীকরণ গঠন। সমীকরণ গঠনটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, কারণ সমীকরণ গঠন এই কনসেপ্টগুলো আমার লাগে প্রত্যেকটা ম্যাথেই, দেখবা ঘুরে ফিরে এই কনসেপ্টগুলো চলে আসে। এম ঢাল বিশিষ্ট মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বলছিলাম না এর আগে যে মূল বিন্দুগামী হলে সি এর মান 0, এইগুলাই দেখবা, এইগুলাই এখানে বলা আছে। এত বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। একটা সমীকরণ তো আমরা তখনই পেতে পারি, বললাম না, যখন এম এর মান পাবো আর একটা যে কোনো একটা শীর্ষর মান পাবো x1 y1। এই তো এটা এইভাবেই করছে আর কি, ওয়াই এর সাথে y1 বিয়োগ x এর সাথে x1 বিয়োগ, এই যে y = mx + c। এই ফর্মটাই এইভাবে সাজাইছে, সি এর মান তো 0 হয়ে যায় আর এই শীর্ষবিন্দুগুলো মাইনাস করে দিছে। বুঝতে পারছো আশা করি। দেখো আরেকটা বিষয়, যখন আমার দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, আবারও বলি, যখন দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত এটা বলবে, তখন আমরা কিভাবে সমীকরণ বের করব জানো? এই যে y1 মাইনাস y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইটা হলো কন্ডিশন। দুইটা শীর্ষবিন্দু জানলেই আমরা এইভাবে সমীকরণটা বের করে ফেলতে পারবো। আশা করি একাডেমিক লাইফেও এইগুলো অনেক পড়ে আসছো, এইগুলো সবাই কম বেশি জানো, এইগুলো নিয়ে এত ডিটেলসে না বললেও হবে আমি মনে করি। তো পরবর্তীতে যাই। মূল বিন্দুগামী ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30° কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ কত? মূল বিন্দুগামী ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30° কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ কত? এখানে অপশনগুলা, আচ্ছা 30° কোণ মানে কি আমরা জানি, tan ইনভার্স 30, tan 30 মানেই তো এটা ঢাল, তাই না? তো 1/√3 আমরা বলতে পারি। এবার যদি বলছে মূল বিন্দুগামী, তাহলে কি আমরা লিখতে পারি না y = mx + c, c = তো 0 হয়ে যায়, তাহলে আমরা ডিরেক্ট ঢালের মান বসিয়ে দেবো, y = 1/3x, এই √3টাকে এই পাশে নিয়ে আসো, x - √3y = 0। এই যে এটা হলো আদর্শ ফর্মে আমরা নিয়ে আসলাম। বুঝতে পারছো? এই যে এই টাইপের মত বলছে, এক্স অক্ষের সাথে 60° কোণ উৎপন্নকারী মানে ঢালের মান 60, এম এর মান দেওয়া, ওয়াই অক্ষ হতে 2 একক ছেদকারী সরলরেখার সমীকরণ কত? কত বলো তো? তোমরা কি জানো একটা জিনিস? প্রথমে বলছি, ওয়াই অক্ষ থেকে 2 একক ছেদকারী মানে কি জানো? এই যে ওয়াই অক্ষ থেকে, এইটাকেই বলে হলো সি। সি এর মান কেন 0 হয়? ওয়াই অক্ষ থেকে ছেদের অংশ যখন 0 হয়, মূল বিন্দুগামী হলে তো আর ওয়াই অক্ষের থেকে কিছু ছেদ করতে পারে না, তখনই সি এর মান 0 হয়ে যায়। মানে আমরা কি ওয়াই অক্ষ থেকে যা ছেদ করবে এই মানটাই হলো সি। এখন আমরা তাহলে দুইটা কন্ডিশন পেয়ে গেলাম, y = mx + c। এখন আমরা তো দুইটা জিনিস পাইছি, একটা ঢাল পেয়েছি আর একটা যেহেতু আমার কন্ডিশন বলে দিছে মূল বিন্দুগামী, এক্স অক্ষের সাথে উৎপন্নকারী ও ওয়াই অক্ষ হতে দুই, মূল বিন্দুগামী বলে নাই, সি এর মানটাও আমাদের বলে দিছে 2। তাহলে আমরা কি ম্যাথ ইজিলি করে ফেলতে পারবো না? y = tan 60° মান কত বলো তো? tan 60° মান হলো √3, √3x + 2। এই যে এইটা হলো সমীকরণ। এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে বলো? আশা করি এই টাইপের ম্যাথ আসলে আর ভুল হবে না। এবার আমরা ইম্পর্টেন্ট দুইটা কন্ডিশন দেখব। এই কন্ডিশনের ম্যাথটা আমরা আগেও করছি, বলছি যে যখন পরবর্তীতে টাইপ আসবে তখন আমরা একটু বিস্তারিত শিখবো, এটা ভালোভাবে বুঝবো।
এই কন্ডিশনটা কিন্তু 1000% ইম্পর্টেন্ট জিএসটির জন্য। এই কন্ডিশন থেকে অনেক ম্যাথ আসে। দেখো, যখন একটা আদর্শ সমীকরণ দেওয়া থাকবে, আদর্শ সমীকরণের সমান্তরাল রেখার সমীকরণ মানে কি জানো? এই যে দেখো, এইখানে একটা রেখা, এর সমান্তরাল রেখার সমীকরণ যা কিছু হতে পারে, এর সমান্তরাল বা এর উপরেও হতে পারে, তখন আমরা দেখব এই অংশটুক চেঞ্জ হবে না কোনো। এই ধ্রুবকটা ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ হতে পারে, প্লাস মাইনাস যা খুশি হোক, আমরা দেখব না। আমরা শুধু দেখব কি সমান্তরাল রেখা এ এক্স প্লাস বি ওয়াই যেই কন্ডিশনটা আছে এইটা ঠিক আছে কিনা। এইটা যদি ঠিক থাকে আমরা বলে দেবো, এটা যাই হয়ে যাক না কেন আমরা বলে দেবো এটা সমান্তরাল। ক্লিয়ার বিষয়টা? ইউচেরিয়া কোলাই ভুল হবে না আশা করি। হ্যাঁ, ভুল করা যাবে না, সহজ ম্যাথগুলো কখনো ভুল করা যাবে না। তুমি যদি পারা জিনিস ভুল না করো তাহলে দেখবা তোমার অনেকটা ভালো র্যাঙ্ক চলে আসতেছে অ্যাডমিশনে। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? ধরে ধরে প্র্যাকটিস করা। আমি তোমাকে ধরে ধরে এই প্র্যাকটিসগুলো কেন করাই দেই জানো? যাতে তুমি কোশ্চেন ব্যাংকে এই ম্যাথগুলো সহজেই দেখে দেখে সলভ করতে পারো, তোমার প্রবলেম সলভিং স্কিল যাতে বাড়ে। যখন তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে তোমার অ্যাকিউরেসিটা অনেক বেটার হবে। দেখো, আর একটা কন্ডিশন এখানে আছে ইম্পর্টেন্ট। এই যে একটা সরলরেখা, এইটার লম্ব রেখার সমীকরণ কি? এইটার লম্ব রেখার সমীকরণ কি হবে জানো? সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ তো বলেই দিলাম, বাট লম্ব রেখার জায়গায় আমরা এক্স আর ওয়াই এর সহগ এক্সচেঞ্জ করব। তাহলে ওয়াই এর সহগ তো বি ছিল তাই না, তাহলে বিটা এক্স এর আগে দিয়ে দেবো, প্লাস এই যে এক্সচেঞ্জ করে দিলাম। এই যে এক্সচেঞ্জটা করলাম, মাঝের চিহ্ন কি ছিল? প্লাস। মাঝের চিহ্ন যাই থাক আমরা ওই চিহ্নটা চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে প্লাস দেবো। তাহলে যেহেতু আমাদের এইখানে মেন আদর্শ কন্ডিশনে প্লাস ছিল আমরা মাইনাস দিয়ে দেবো। আর এরপর আমরা সমান্তরাল রেখার যেরকম একটা ধ্রুবক কে, এই কে এটাই আমরা দিয়ে দিলাম। এইগুলো আমাদের ডিটেলসে দেখার আশা করি দরকার নাই, এগুলো আমরা একাডেমিক লাইফ থেকে দেখে আসতেছি। বুঝতে পারছি আশা করি। আর দুইটা রেখার লম্ব হওয়ার সত্যতা আমরা জানি, m1 × m2 = -1। তো দেখো, এটা চেঞ্জ করলাম তো, বাট আমরা এখানে এখন চেক করি যে আসলেও কি এটা এই কন্ডিশনটা মানে কিনা। দেখো, এইটার ঢাল বের করো, -a/b। এইটার ঢাল বের করো, মাইনাস মাইনাসে প্লাস b/a। তাহলে কি হচ্ছে? বি কাটা এ কাটা -1। দেখছো কন্ডিশনগুলো কিন্তু মানে। এই যে এইখানে একটা শর্টকাট বলছে, এইগুলো দেখার মানে হয় না। আমি মনে করি বেশি শর্টকাট মনে রাখতে গেলে তুমি এত কিছু মনে রাখতে পারবে না আসলে। তুমি মেন বেসিক নিয়মটা মনে রাখবা আর বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা তোমার স্পিড এমনিতেই বাড়বে। শর্টকাট মনে রাখতে চাই যদি তুমি আসল জিনিস গুলিয়ে ফেলো তাহলে তো সমস্যা। বাট যেই শর্টকাটগুলো মনে রাখা লাগবে ওইগুলো আমি বলে দেবো। পরস্পর লম্ব হওয়ার সত্ত্ব, ঢাল দ্বয় সমান। পরস্পর সরি সমান্তরাল হওয়ার সত্ত্ব হলো ঢাল দ্বয় সমান, আর লম্ব হওয়ার সত্ত্ব তো এর আগে বলে দিলাম। এখন আমার এক টাইপের ম্যাথ আসে জানো, দুইটা সরলরেখা দিয়ে দেয়, বলে কি যে এই সরলরেখাটা সমান্তরাল বা এই দুইটা একই সরলরেখা। তখন তখন আমার একটা সহগের মান বের করতে বলে, অজানা সহগের মান। তো আমরা এখানে একটা কন্ডিশন জানবো, যখন দুইটা সরলরেখা সমান তখন এর অনুপাতগুলোও কিন্তু সমান হবে। এক্স এর সহগের অনুপাত সমান, ওয়াই এর সহগের অনুপাত সমান, তারপর এই ধ্রুবকের মানের অনুপাত সমান, a1/a2, b1/b2, c1/c2। আশা করি এগুলো আর ভুল হবে না। এই যে সমান্তরাল হওয়ার সমীকরণ সেম, ঢাল দুইটা সমান, আর এই যে অনুপাতগুলো সমান সহগের। এখন আমরা ম্যাথে চলে যাবো ডিরেক্ট। দেখো, এই যে বললাম না এই টাইপের ম্যাথ চলে আসে। এই দুইটা সরলরেখা দেওয়া, সরলরেখা দুইটি পরস্পর লম্ব হলে পি এর মান কত? লম্ব হলে আমরা কোনো শর্টকাটে যাব না, আমরা কি জানতাম একটা কন্ডিশন না, m1 × m2 = -1। জানতাম তো এই কন্ডিশনটা তাই না? তাহলে এখন বের করো যে
যখন এরকম আসবে তখন আমার কিন্তু ঢালের আগে কিন্তু আমি এইটা জানতাম, এ ডিভাইডেড বাই মাইনাস এ ডিভাইডেড বাই বি। বাট এই মাইনাসটা আমার দেওয়া লাগবে না, কারণ আমি যেহেতু দুইটা গুণ করতেছি, মাইনাস মাইনাসে প্লাস, তো আমরা এইগুলো মাথায় রেখে সময় বাঁচাবো, আমরা তোলার সময় একবারে মাইনাস না দিয়েই তুলবো। 5/8 ইন্টু এই যে a2 b2 কত b2, 3/, এই যে এখানে একটা মাইনাস আছে, মাইনাস পি ইকুয়াল কত -1। তাহলে পিটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3×5 = 15/8। দেখো অ্যান্সার কি 15/8 আছে না, এই যে আছে। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসলে আশা করি ভুল হবে না আর। একটা সমীকরণ দেওয়া, সরলরেখার উপর লম্ব এবং 1, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো। দেখো আমাকে কি বলছে, এই সরলরেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী সরলরেখা। তাহলে এই সরলরেখার উপর যখন লম্ব, আমরা কি জানি না একটা কন্ডিশন, সরলরেখার উপর লম্ব হলে কি সহগগুলো এক্সচেঞ্জ হয়, 5x 4y, সামনে কি চিহ্ন, চিহ্ন চেঞ্জ করে দেবো, মাইনাস, ইকুয়াল শুধু কে। এখন আমরা কি করব, কে না লিখে ডিরেক্ট এই যে এই বিন্দুগুলা এখানে বসাই দেবো, 5, তারপর এখানে যদি ওয়াই এর জায়গায় 2 বসাই, -8। তাহলে কি 5x - 4y + 3 = 0। এই যে 5x - 4y + 3 = 0। ক্লিয়ার এগুলা? দেখো এবার পরবর্তী মেথে যাই। এই যে এত সমরেখার সমীকরণ, এত এত বিন্দুগামী, যে এটা সমান্তরাল বলছে, তাহলে আমরা কি সমান্তরালের কন্ডিশন অ্যাপ্লাই করব। আমরা কি জানি সমান্তরাল হলে এই সংখ্যাটা সেম হবে, এই প্রথম অংশটুকু -2y, এবার এই যে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবো আমরা। তাহলে কি 5 - 2, তাহলে 5x - 2y = 3। এই যে এটা হবে অ্যান্সার। এবার পরবর্তী ম্যাথে চলে যাই। ল্যামডা এর মান কত হলে এত এত সরলরেখা পরস্পর লম্ব হবে। আমি তো আগেই বলছি লম্ব হলে কি m1 * m2 = -1, তাই না? তাহলে এই যে লিখে দাও, আমরা মাইনাস নেব না, আমরা যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আমরা ডিরেক্ট অনুপাতগুলো নেব, a/b * a1 b1 = -1। তাহলে লিখে দাও এটার অনুপাত 3/4 -4 * 4/λ = -1, বলতে পারি না? তাহলে দেখো এই 4 4 কাটা, এই মাইনাস মাইনাসে কাটা, তাহলে কি λ = 3। এই যে 3, বুঝতে পারছো? জফির উদ্দিন ক্লিয়ার, ফাউজিয়া আবিদা জি। আচ্ছা, আশা করি আর সমস্যা হবে না। x + y রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ কোনটি? এত রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার মূল বিন্দুগামী রেখার সমীকরণ কোনটি? তো সেম কন্ডিশন অ্যাপ্লাই করো। এইগুলো তো করে দিছি, তারপর আমি, আচ্ছা আমি করেই দেই। দেখো ঘাতগুলো এক্সচেঞ্জ হবে না, আর চিহ্ন মাইনাস হবে না ওয়াইয়ের আগে, তাহলে কি x - y = k। এখন যেহেতু মূল বিন্দুগামী বলছে, আমরা তো জানি এই ধ্রুবকের মান কিন্তু 0 হয়ে যায়, তাহলে x - y = 0। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা না করেও সলভ করতে পারতাম, তাই প্রথমে আগেই সলভ করা শুরু না করে আগে অপশনগুলোর দিকে একবার হলেও তাকাবে, 1 সেকেন্ড হলেও। আমাদের কি বলছে, মূল বিন্দুগামী। আমি প্রথমেই সরলরেখার একটা কন্ডিশন দিয়ে দিছিলাম না, c = 0। তো আমার দেখো এই তিনটাতেই কিন্তু সি এর মান দেওয়া, বাট এইখানে সি এর মান কিন্তু 0। তাহলে আমরা কিন্তু না করেই বলে দিতে পারি, যেহেতু সি এর মান এক জায়গাতেই 0, তাহলে এটা ডি অ্যান্সার। তো এইভাবে একটু খেয়াল রাখবা। ধরো যার প্রবলেম সলভিং স্কিল যত ভালো, যে যত দ্রুত অবজার্ভ করতে পারে, সে কিন্তু তত সময় বাঁচাতে পারবে। তো আমরা যদি একটু এই বিষয়গুলো খেয়াল করতাম, তাহলে কিন্তু আমাদের এই সময়টা নষ্ট হতো না। আমরা দেখা যাইতো যে অ্যাডমিশনে আমরা যদি একটু এইভাবে টিক্স খাটাই, তাইলে আমরা অন্যদের থেকে একটু সময় বেশি বাঁচাতে পারবো। তো অ্যাডমিশন হলো টাইম গেম। আমরা যত সময় বাঁচাই, যত দ্রুত একটা বিষয় সলভ করতে পারবো, তত আমরা এগিয়ে থাকবো। তো আমরা এবার পরবর্তী ম্যাথে যাই। এই যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া, একই সরলরেখা প্রকাশ করলে এ ও বি এর মান কত।
একই সরলরেখা প্রকাশ করলে এ বি এর মান কত বলো তো? এই যে একটু আগে একটা কন্ডিশন দেখালাম না, যখন একই সরলরেখা হবে তখন অনুপাতগুলো সমান। এই যে এ এর অনুপাত এই পাশের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এই এর ওয়াই এর সহগের অনুপাত এই পাশের ওয়াই এর সহগের অনুপাত সমান। তাহলে আমরা করি 3/2a ইকুয়াল টু 7/-3b। এবার কত বলো তো? যে 21/6। এরকম হবে কি? না, এই যে ভুল। সাবধান, এইসব কেসে সাবধান থাকবা, সাবধান থাকবা অবশ্যই। এই ভুলগুলা করা যাবে না ভাইয়া। দেখো, এই ক্ষেত্রে হয় কি, তুমি তাড়াহুড়া করে এই যে সি এর মানটা এই দুইটা কম্পেয়ার করে ফেলো, কিন্তু এই দুইটা কি একই ফর্মে আছে? এইটার সি এর মান কিন্তু ওই পাশে আছে, আর এইটা সি এর মান এই এই পাশের ঘরে আছে। তো আমরা সবসময় সমীকরণটাকে মনে মনে সাজিয়ে নেব। -21 ইকুয়ালস টু 0, এই পাশে 2ax - 3by + 6 ইকুয়াল টু কে। এই যে এবার দুইটা সমীকরণ একই ফর্মে আছে, আদর্শ ফর্মে। এবার আমরা অনুপাত সহজেই লিখতে পারি। 3 × 2a/7 / -3b ইকুয়ালস টু এই যে -21/6। এই যে এরকম সিলি মিস্টেক হয় দেখেই কিন্তু এক্সামে দেখা যায় যে তোমার পারা জিনিস ভুল করে অনেক তোমার র্যাঙ্ক পিছিয়ে যায়। তো আশা করি একটু সাবধান থাকলে এই ভুলগুলো হবে না। তাহলে এখানে এ ইকুয়ালস টু কত? আমরা ডিরেক্ট যদি করি 21 × 2 / 3 × 6। দেখো এটা এই পাশে গুণ দাও 3, এখানে 7, তাহলে -7/3। ও -3 এই পাশে। আচ্ছা এটা এই পাশে নিয়ে যাই। a ইকুয়ালস টু 6 × 3 / 2 × -21। এই যে -7, এখানে 2 দিয়ে কাটো, তাহলে -3/7। আমরা কিন্তু পরেরটা বের করার দরকার নাই, আমরা এখানে বুঝতে পারছি। হ্যাঁ, জহিরুদ্দিন বলেছে অপশন টেস্ট করতে হবে। হ্যাঁ, এই দেখো এইখানেও একটা অপশন টেস্ট আছে। আমরা কিন্তু এ এর মানটা বের করে নিছি। এখন আমরা দেখতেছি এই যে -3/7 শুধু এক জায়গাতেই আছে, আর কোথাও কিন্তু নাই। এখন আমরা যদি অপশন না দেখে আমরা যদি এরপর আবার বি এর মান করতে যাইতাম, বের করতে যাইতাম, আমাদের আরো কয়েক সেকেন্ড সময় নষ্ট হতো না? তাই একটু চোখ খোলা রাখবা। বি নাম্বার অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার, এই বিষয়গুলো আর ভুল হবে না। দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, দেখা যাবে এবার জিএসটি তে চলেও আসতে পারে। দেখো এই যে একটা সমীকরণ দেওয়া, এইখানে একটা সমীকরণ দেওয়া, একই সরলরেখা নির্দেশ করলে পি ইকুয়ালস টু কত? তাহলে এই যে একই সরলরেখা যখন নির্দেশ করবে, আমরা কি জানি না যে তখন অনুপাতগুলো সমান হবে? 2/x এর অনুপাত কি? কজ আলফা। তারপর 3/y এর অনুপাত কি? সাইন আলফা। এবার এইটার অনুপাত লেখো -4/, পি কিন্তু আমরা লিখবো না, সাবধান। এই যে এই জায়গায় এইখানেও এই যে ভুল করা যাবে না। এটা কিন্তু দেখো এই পাশে আছে, তাহলে আমরা পিটাকেও এই পাশে নিয়ে এসে হিসাব করব। তাহলে কি -p, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে দুইটাই। এবার করো, এবার দেখো কিভাবে ম্যাথটা হবে। 2 সাইন আলফা ইকুয়ালস টু কত? 4/p। এখন সাইন আলফা ইকুয়ালস টু 2p/4 হচ্ছে না? এই যে 2 কাটা p/2। এবার এই পাশে আসো কজ আলফা। কজ আলফা ইকুয়াল কত হচ্ছে? আচ্ছা সরি, এখানে 3 ছিল, 3/সাইন আলফা হবে। তাহলে কত? করো এটা, সাইন আলফা এই পাশে যায়, 3p/4 হবে। 3p/4 হবে। এই পাশে কজ আলফার জায়গায় কি হবে? 2p/4। তাহলে p/2। তাহলে আমরা কি লিখতে পারি? এই দুইটাই স্কোয়ার করে দেই আলাদা আলাদা ভাবে। যদি সাইন স্কোয়ার আলফা যদি করি, তাহলে 9p² / 16 হচ্ছে না? এই পাশে স্কোয়ার করো, কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু p² / 4 হচ্ছে না? এখন দুইটা যোগ করে দাও, 9p² / 16 প্লাস p² / 4 ইকুয়ালস টু কত বলো তো? আমরা কি জানি না সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1?
তাহলে 1 লিখে দাও। এবার দেখো 16 9 পি স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার লেখো 1। তাহলে কি হচ্ছে, আমরা কি জানি এখান থেকে, পি ইকুয়ালস টু 16/13 পি স্কোয়ার √ এই যে দুইটা যোগ হয়ে 13 হয়, 16টা এই পাশে নিয়ে 13 দিয়ে ভাগ করো, তাহলে 4p/√13। এইটাই অ্যান্সার ছিল সম্ভবত। দেখো এই টাইপের ম্যাথগুলো একটু বড়, তো এই টাইপের ম্যাথ আসলে চেষ্টা করবা কি শেষে করার, আগে যেগুলো সহজ দুটো অ্যান্সার বের করতে পারবা সেইগুলো করে নিবা। এই ম্যাথগুলো যেহেতু একটু টাইম কনজিউম, তো তাই আমরা প্রথমেই সময় নষ্ট করব না। দেখা যাবে কি আমরা কঠিন ম্যাথের পিছনে সময় দিলে শেষে সহজ ম্যাথগুলা করার সময় পাবো না। তাই আমরা কি করব, সবার আগে সহজ ম্যাথগুলা করে এই এই ম্যাথগুলা এই ক্যালকুলেশনগুলোতে আমরা যাব। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? এই ম্যাথটা ক্লিয়ার? একটু জানাও এই ম্যাথটা ক্লিয়ার কিনা। দেখো আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট বোঝাচ্ছি, তোমরা একটু গুছিয়ে নোট করে নিবা। ছেদক আকৃতির সমীকরণ। এবার দেখো রেখাটি এক্স অক্ষকে এত বিন্দু এবং ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষ হলে ছেদ অংশ এ এবং ওয়াই অক্ষ হতে ছেদকিত অংশ বি। এটা মানে কি জানো? এইটার মানে হলো, দেখো আমরা যদি একটা এক্স অক্ষ আঁকি, ওয়াই অক্ষ আঁকি, একটা সমীকরণ এইখানে আঁকো তো, যে দুইটাই ছেদ করতেছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে, এইটাকেই ছেদকিত আকৃতির সমীকরণ বলে। এখন যদি ছেদ করে, এই শীর্ষবিন্দুটা কত হবে জানো? এই শীর্ষবিন্দুটা হবে a,0, কারণ এই জায়গায় কি ওয়াই এর কোনো মান আছে? দেখো এক্স অক্ষকে ওয়াই এর পাদবিন্দু দিয়ে গেছে না, আবার এইটা এক্স অক্ষের পাদবিন্দু দিয়ে গেছে না, এটা কি এক্স অক্ষের কোনো মান আছে এই শীর্ষবিন্দুতে? না, y=b। এইটাই এখানে বলছে। দেখো এই কন্ডিশনগুলোর কথাই বলছে। এই যে এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ কত, এই যে এইটুকের ই কিন্তু এ, এইটুকের ই হলো বি। বুঝতে পারছো আশা করি। এবার অক্ষদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রাংশের দৈর্ঘ্য কত? এই যে এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর দূরত্বগুলো বের করো। a-0 হোল স্কোয়ার প্লাস b-0 হোল স্কোয়ার √ দাও। ওই যে প্রথম দিন আমরা যেই কনসেপ্টটা পড়লাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার √ বুঝতে পারছো? কোনটা, এই ম্যাথটা ভুল হয়েছে কি না? না তুমি আরেকবার চেক করো এই ম্যাথটা ঠিক আছে। দেখো তুমি এই ম্যাথের কথা বলছো, জফির উদ্দিন। এইখানে কি 3 sin α = 4/p না? দেখো দুইটার অনুপাতগুলো দেখো, তাহলে sin α = 3p/4, তাহলে 9p² / 16 sin², এবার cos²α আসো, এই যে এই কন্ডিশনটা থেকে দেখো 2p/4 cos α, এই যে p/2 p²/4। এখন দুইটা যোগ করে দাও, sin α/cos α যোগ করলে দেখো 9/4p², 13p² / 16 = 1। 16টা ওই পাশে যায় √13। জফির উদ্দিন ম্যাথটা ঠিকই আছে, তুমি ক্লাস শেষে আরেকবার একটু ট্রাই করো নিজের থেকে, আশা করি ভুল হবে না। লাস্টের দিকে p হয় ওইটা বলছি। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাবো। অক্ষদ্বয় হতে সমান ও সমচিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে সমীকরণটি, এই যে x/a y, এই যে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ক্ষেত্রে যদি আমার কন্ডিশন বলে যে এক্স অক্ষ থেকে ছেদ কি করছে a,0, এই পাশ থেকেও ছেদ করছে 0,a, মানে দুইটা অংশ সমান, এইখান থেকেও যতটুকু অংশ ছেদ করছে
এইখান থেকেও এই অংশ সেট করছে, এরকম যদি বলে, আমরা কি জানি না এই সরলরেখাটার সমীকরণ কত? এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। এটা তো আদর্শ একটা ফর্মুলা, তাই না? তাহলে যদি বি এর মানও এ হয়, মানে বি এর মানও এ এর সমান হয়, তাহলে কি আমরা বলতে পারি না এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এই যে নিচের এটা ওই পাশে যদি গুণ হয়ে যায় এ, এই যে এইভাবে এই কন্ডিশনটা আসছে। যদি যদি বিপরীত হয় তাহলে তো এখানে একটা এর মান জিরো হয়ে যাবে, তাই না? একটার মান জিরো, একটার মান সরি মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা এই এক্স মাইনাস ওয়াই চলে আসবে। দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ। এই কন্ডিশনগুলো থেকে বেশ ভালো মতো রকম ম্যাথ আসে জিএসটিতে, একটু দেখবা। দেখো এইখানে একটা আদর্শ সরলরেখাটির অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? আমরা কি জানি? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি না, যে একটা যদি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা কি ছোটবেলা থেকে পড়ে আসি নাই? ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হুম, এমন তো, তাই না? তাহলে হাফ লেখো, ভূমি মানে কি এই যে এ, উচ্চতা মানে কি বি, তাহলে এ বি ডিরেক্ট লিখে দাও 6 × 5, তাহলে কত হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 15। ক্লিয়ার? দেখো কোনো কোশ্চেন আছে তোমাদের? দেখো ক্লিয়ার কিনা। কোনো প্রবলেম ফেস করলে বলো, আমার 100 বার বুঝিয়ে দিতেও সমস্যা নাই। দেখো জিএসটি 24-25 চলে আসছে, তাহলে দেখছো এই টাইপগুলো কত ইম্পর্টেন্ট। এটা দেখবে এই বছরেও দিয়ে দেবে। এত সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিকাংশের দৈর্ঘ্য কত? দেখো এটার মানে কি? তাহলে আমরা আদর্শ ফর্মে নিয়ে যাই, এই যে এটা সরলরেখা সমীকরণ দিয়ে দিছে, তাহলে অক্ষদ্বয় হতে খণ্ডিকাংশের দৈর্ঘ্য কত? এ কমা জিরো, এই পাশে বি কমা জিরো। তাহলে আমরা কি জানি অক্ষদ্বয় খণ্ডিকাংশের দৈর্ঘ্য কি? দুঃখিত, কল আসছিল। দেখো আমরা পরবর্তীতে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে আমরা এইভাবে ম্যাথটা করি, এটাকে আদর্শ ফর্মে নিয়ে যাই। এক্স ডিভাইডেড বাই যদি 12 করি আমরা ডিরেক্ট হিসাব করে ফেলবো, এক্স ডিভাইডেড বাই 3 ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1। এটাই তো আদর্শ ফর্ম, তাই না? এই সরলরেখাটার সমীকরণ এইটা না? তাহলে এইটা কি? এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে দেখো এ স্কোয়ার 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা ইকুয়াল 5 হচ্ছে না? দেখো অ্যান্সার 5। এত রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে এই যে এটা আদর্শ ফর্ম। দেখো এইভাবে, এই যে হাফ গুণন ভূমি গুণন এ ইন্টু বি, এই সেম ম্যাথ, এটা এইচডাব্লিউ থাকবে। এগুলো খুবই সিম্পল ম্যাথ। তবে সবার আগে কি ওই আদর্শ ফর্মে নিয়ে যেতে হবে, ওই আদর্শ ফর্মে নিয়ে যাওয়া ভুল করা যাবে না। দেখো এবার এবার কি বলছে, এই রেখাটি দ্বারা এক্স ও ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত? এইগুলো তো এতক্ষণ আলোচনাই করলাম। দেখো এই রেখাটার কথা বলছে, তাহলে আমরা কি করব, সবার আগে আদর্শ ফর্মে নিয়ে যাব। এই 12টা এই পাশে নিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কত হচ্ছে 3 ডিভাইডেড বাই 12 প্লাস 4 ডিভাইডেড বাই 12 ইকুয়াল 1, তাই তো? তাহলে x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1। দেখো এবার আমরা কি পেলাম? a এর মান পেলাম। a মানে কি আমরা জানি, এই যে এইখানকার অংশ a কমা 0, তাহলে কি এটার কি 4 কমা 0, যেহেতু এখানে y এর মান 0 x অক্ষতে। এবার এখানে b এর মান দাও 3 কমা 0, তাহলে এই যে এখানে কি ছেদকৃত অংশ কত? অক্ষের ছেদকৃত অংশ কত? ছেদকৃত অংশ মানে এই যে অপশন যেভাবে থাকবে সেভাবে দিয়ে দিবা, যদি দৈর্ঘ্য বের করতে বলে দৈর্ঘ্য বের করে দিবা। এই যে ছেদকৃত অংশ হলো 4 আর 3। ইউচেরিয়া কোলাই, অ্যান্সার গুলো যখন মিলে যাচ্ছে ঈদ ঈদ ফিল হচ্ছে। খালি এক্সাম হলে সিলি মিস্টেক গুলো না করলেই হয়।
হ্যাঁ, এক্সাম হলে সিলি মিস্টেকটা অনেক বড় ডিফারেন্স তৈরি করে দেয়। তো এক্সাম হলে সিলি মিস্টেকগুলা বন্ধ করে অ্যাকুরেসি বাড়ানোর উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। তুমি যখন এইগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি দেখবা প্রথম দিকে ভুল হবে, বাট তুমি যখন বেশি বেশি করে করবা, এক্সাম দিবা, তখন দেখবে এই ভুলের পরিমাণগুলা তুমি নিজে অ্যানালাইসিস করে আস্তে আস্তে কমিয়ে আনতে পারবা। একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, রেখাটির সমীকরণ কি? দেখো একটু আগে আমরা পড়লাম না, অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে মানে কি, এই ভূমি গুণন উচ্চতা সমান। তাহলে কি আদর্শ ফর্মে লেখো, ওয়াই ডিভাইডেড বাই এ সমান সমান এ। আমরা তো একটু আগে পড়েইছি, ডিভাইডেড বাই এ। তাহলে এবার এই দুইটা দিয়ে সিদ্ধ করে দাও। সিদ্ধ করলে কি হয়? 3 + 5 = a। ও আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা একটু সাবধান। অক্ষদ্বয় হতে সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, তাহলে এই যে একটার আগে মাইনাস, তাই তো? তাহলে এই মাইনাসটা ওয়াই এর আগে চলে আসবে, এই যে x - y = a। তাহলে এই যে এটা করো, 3 - 5 = a, a = -2। এই যে এটা এইখানে বসায় দাও, x - y = -2, 2টা এই পাশে আনলে প্লাস, এই যে এটা হলো অ্যান্সার। পরবর্তী ম্যাথে চলে যাই। এই সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সরলরেখাটির সমীকরণ কত? দেখো, কোশ্চেন আগে বুঝতে হবে। একটা কোশ্চেন যখন আমরা পড়বো, এই কোশ্চেনটা যদি এক্সাম হলে ধরতে না পারি, আমি যত ভালো ম্যাথ পারি কিনা কোনো কিন্তু লাভ নাই। তো আমরা সবার আগে বুঝে নেব কি, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা তো জানি এই যে এই ফর্ম, দুইটা অক্ষের মধ্যে যখন সমদ্বিখণ্ডিত, মানে অক্ষদ্বয় যখন ছেদ করে, তখন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় মানে কি? দেখো, এইখানে যদি ধরো a, 0 হয়, এইখানে যদি 0, b হয় y এর মান, তাহলে এইটার দৈর্ঘ্য কত x এর? দেখো, এই পয়েন্টটাই xy মানে কি, এই x1 y1 মানে কি, x1 মানে কি এইটা না, এইটা যত মধ্যবিন্দু বলছে, a + 0/2, এমনই তো তাই না? y1 = এই যে b যোগ এখানে 0/2, যেহেতু মধ্যবিন্দু বলছে, তাহলে আমরা কি বলতে পারি না, আমার আমার কি মান দেওয়া আছে, a/2 আর b/2 এর মান দেওয়া আছে। a/2 এর মান কত? 2। b/2 এর মান 3। তাহলে এইখান থেকে তো আমরা a b এর মান জেনেই যাচ্ছি। a = 4, b = 6। এখন আমাকে সমীকরণটা চাইছে, তাই না? আমরা আদর্শ ফর্মে নিয়ে যাই, x/a প্লাস y/b = 1। এটা তো আমরা জানি, তাই না? তো এই মানগুলো এখানে বসায় নেবো, x/4 প্লাস y/6 = 1। এই যে সমীকরণটা পেয়ে গেলাম। ক্লিয়ার? দেখো, জানাও তোমরা আর কোনো সমস্যা আছে কিনা। এবার আসি পরবর্তী বিষয়ে। এইখানে আমাকে কি চাইছে দেখো তো, দুইটা সরলরেখা দিছে আমাকে। এইটা ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত? তাহলে দেখো, এখানে অক্ষ আঁকাও। এখানে দুইটা সরলরেখা ধরো এরকম এরকম এরকম। এখন আমাকে বলছে এই যে এই ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এইখানে মেনলি আমাকে এই যেই অংশটা এইখানে গঠন করে সেটার ক্ষেত্রফল চাইছে। তাহলে আমরা কি আলাদা আলাদা সমীকরণ থেকে ক্ষেত্রফল তো আমরা বের করতেই পারি, বের করে আমরা দুইটা যোগ করে দিলেই তো অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইখান থেকে বের করো, x + y = 1, এখানে -a - a। এইখান থেকে ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার। তাহলে হাফ স্কোয়ার এর ক্ষেত্রফল। এবার দ্বিতীয় সমীকরণ কি, x - y = -a। তাহলে করো, x/-a প্লাস y/a = 1। এটার বের করো। আমরা কি জানি, ক্ষেত্রফল কি কখনো মাইনাস ঋণাত্মক হতে পারে? এই জন্য মডুলাস দেব, ভূমি গুণন উচ্চতা, তাহলে কি হাফ স্কোয়ার। এখন কি আমরা দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছি, এইটার ক্ষেত্রফলও পেয়েছি, এইটার ক্ষেত্রফলও পেয়েছি। এবার যোগ করে দাও দুইটা, হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার।
অনেকে কিন্তু তাড়াহুড়া করে এই যে হাফ স্কোয়ার এটা দিয়ে দেবে, বাট এইটা কখনোই হবে না, অ্যান্সার ভুল। তাহলে দুইটা যখন আমি যোগ করবো হাফ হাফে ওয়ান হয়ে যাচ্ছে না স্কোয়ার, এই যে অ্যান্সার হবে ডি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে যাব। এই যে সরলরেখাটির অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? এত সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক বলো তো? দেখো আমরা সিম্পলি সাজাবো এগুলা। এটা আমি কি আদর্শ ফর্মে সাজাবো, বি ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এখানে দুটো সি দিয়ে ভাগ করো, সি দিয়ে ভাগ করো। তাহলে আমার এ এর মান কত হচ্ছে এখানে বলো তো? এটা এই সি এর নিচে চলে আসবে না, সি ডিভাইডেড বাই এ। বি এর মানটা কত? সি ডিভাইডেড বাই বি। এখন আমরা তো এ বি এর মান পেয়ে গেছি, এখন কি ক্ষেত্রফল বের করা আমাদের জন্য কোনো সমস্যা? আমরা তো আগেই শিখে এসেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এ ইন্টু বি। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কত? হাফ গুণন সি ডিভাইডেড বাই এ ইন্টু সি ডিভাইডেড বাই বি, হাফ গুণন সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এটা কি বলতে পারি না আমরা? দেখো এই একই অ্যান্সার দুইটা চলে আসছে, এই যে এখানে এ বি হবে, বি অ্যান্সার হবে। ক্লিয়ার? এবার দেখো, এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? সেম ভাবে আগে করলাম না, এই যে এই শীর্ষবিন্দুগুলা বের করো, এ কমা জিরো, জিরো কমা বি, এইভাবে। এবার কি বলছে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত খণ্ডিত অংশের? এই যে এখানে এ ডিভাইডেড বাই টু, বি ডিভাইডেড বাই টু, সিম্পলি এইভাবে বের করে দাও। তাহলে আমাদের কি আগে এ বি বের করা, এ বি বের করার জন্য আমরা কি করব? আদর্শ ফর্মে সাজাবো। এক্স মাইনাস এটা এই পাশে নিয়ে যায় ভাগ করে দাও, প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু। এটাই তো একটা আদর্শ ফর্ম হচ্ছে, তাই না? তাহলে এখানে এ এর মান কি? মাইনাস সেভেন। বি এর মান কি? মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু। এখন আমাকে তো এ বি চাই নাই, আমাকে চাইছে এর খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে কি আমরা একটা টু দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তাহলে এ ডিভাইডেড বাই টু কি? মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু। বি ডিভাইডেড বাই টু কত? মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর, তাই তো? দেখো এ নাম্বার অ্যান্সার। দেখো রাজশাহীতে কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয় না, দেখবা তুমি 95% কেসে এই কোশ্চেন গুলাই রিপিট হয় ঘুরে ফিরে। এবার দেখো কোন রেখায় এক্স অক্ষকে মূল বিন্দু হতে 3 একক দূরত্বে ছেদ করে। দেখো আমরা এত কঠিন ভাবেই করবো না, আমরা ডিরেক্ট দেখবো কি মূল বিন্দু হতে এক্স অক্ষকে 3 একক দূরে ছেদ করে। কোন রেখাটি 3 একক দূরে ছেদ করে? তাহলে কি আমরা কি এই ক্ষেত্রে বলতে পারি না যে এক্স ইকুয়াল টু এইখানকার মান কত? 3, যেহেতু 3 একক দূরে ছেদ করে বলছে, এক্স ইকুয়াল 3 তো আমরা বলতেই পারি। এখন আমরা দেখব এই এক্স ইকুয়াল টু 3 কোনটাকে সিদ্ধ করে। দেখো আমরা প্রথম সমীকরণেই বসাই, এ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 3 × 6 - 6, এই যে 0, এটা সিদ্ধ করে, এটা অ্যান্সার। দেখো বাকিগুলোকে কিন্তু সিদ্ধ করবে না, বি এর অ্যান্সারটা দেখো, ওয়াই ইকুয়ালস টু এই 3টা বসাও, 6 - 4 ইকুয়ালস 2 আসে, এগুলো কিন্তু সিদ্ধ করে না, এইটা অ্যান্সার হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? কোন রেখাটি 3y ইকুয়ালস টু, একটা সমীকরণ দিছে, এত রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত। দেখো এই কোশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, ভাইয়া 15 ডিগ্রি আবার কি? 15 ডিগ্রি তো আমি কোনো মান জানি না, আমার তো ক্যালকুলেটার নেই, আমি 15 ডিগ্রির মান কিভাবে বের করব? প্রথম প্রথম এই প্রশ্নটা মনে আসবে এক্সাম হলে, দেখে ঘাবড়ে যেতে পারো। দেখো আমরা সিম্পলি করব। আমাকে কি বলছে? এই রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত, তার মানে কি আমার এই রেখার ঢাল যা হবে তার থেকে 15 ডিগ্রি বেশি হবে ওই অপর রেখাটার ঢাল। তাহলে কি আমরা সিম্পলি এই রেখাটার ঢাল বের করবো, ওয়াই ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই 3 প্লাস 15 ডিভাইডেড বাই 3। তাহলে কি 1/√3 এটার ঢাল,
এম ইকুয়ালস টু, আমরা কি জানি ঢাল এত মানে কি ট্যান ইনভার্স 1/√3 মান কত 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় এইটার মান কত, হয়তো 15 হবে বা 45 হবে, এই দুইটার মধ্যেই তো একটা, কারণ 15 ডিগ্রি কোণে আনত মানে কি হয় কম না হয় বেশি হবে। এখন তাহলে আমরা কি দেখব 45 ডিগ্রি কোনটাতে আছে। দেখো আমরা সবগুলো যদি চেক করি, এখানে 30 ডিগ্রি আছে, এই যে এখানে 3/3 1 আছে, তার মানে এইটা কিন্তু 45 ডিগ্রি। তো এই কোশ্চেন গুলো হলে আমরা ঘাবড়ে না যে সহজে অ্যান্সার করব। দেখো আমরা এখন পরবর্তী মেথড নিয়ে চলে যাই। এটা 10,000% ইম্পর্টেন্ট জিএসটির জন্য। এত বিন্দু হতে এত রেখার দূরত্ব কত। আমরা সিম্পলি এই সূত্রটা মনে রাখবো, যখন কোনো সমীকরণ থেকে একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলবে আমরা কি করব জানো, এই বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করে দেব, তারপর এক্স ওয়াই সহগটাকে মডুলাস করে দেব, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এইগুলো আশা করি একাডেমিক লাইফে সবাই খুব ভালোভাবে শিখে এসেছো। এখন কি আমরা এইগুলো ডিটেলসে দেখবো না, আমরা জাস্ট দেখবো এগুলোর অ্যাপ্লাইটা। 0 0 বিন্দু হতে এত রেখার দূরত্ব কত। দেখো যখন 0 0 হয় তখন কিন্তু এই টার্মটা আলটিমেটলি 0 হয়ে যায়। এক্স ওয়ান মানে তো 0, ওয়াই 1 মানে 0, তখন কি সি থাকে না। তাই আমরা ডিরেক্ট এটা মনে রাখবো যে যখন 0 0 হতে দূরত্ব বলবে তখন ডিরেক্ট ধ্রুবক ডিভাইডেড বাই এ বি এ মডুলাস, এইগুলার মডুলাস। দেখো জিএসটি 23-24 ডিরেক্ট এইখান থেকে কোশ্চেন হয়ে গেছে, কোশ্চেন আসছিল। তো আশা করি এইখান থেকে আর ভুল হবে না কোশ্চেন আসলে। দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই যে এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। তখন কি দুইটা ধ্রুবকগুলা বিয়োগ করে, এই যে দুইটা সরলরেখা যখন সমান্তরাল বলবে না, তখন দেখবা কি তুমি আলটিমেটলি এই এ বি মানে সহগগুলো একই হবে, যেহেতু সমান্তরাল রেখা কন্ডিশন তো আমরা পড়েইছি যে এ বি এর সহগ একই। তাহলে সেই হিসাবে আমরা যদি অনুপাত আলাদাও থাকে আমরা অনুপাত এক করে নিয়ে এই 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 কন্ডিশনে ম্যাথ করে ফেলবো। তোমরা হয়তো অনেকে ধৈর্য হারা হয়ে ফেলছো, আর বেশি নাই, আর কয়েকটা টাইপ আছে, অনেকক্ষণ ধরে ক্লাসটা চলছে। দেখো এত বিন্দু হতে এত রেখার উপর অবস্থিত লম্বের দৈর্ঘ্য কত। এত বিন্দু হতে এত রেখার উপর অবস্থিত লম্বের দৈর্ঘ্য কত বলো তো। দেখো এই সেম প্রসেসে করে ফেলি আমরা, x1 y1 কে এইটা দিয়ে সিদ্ধ করি, 20 প্লাস 12 গুণন -2 কে -24 মডুলাস ডিভাইডেড বাই যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু যা আসবে তাই তো, তাই না। তাহলে এখানে 4 ডিভাইডেড বাই, যেহেতু দৈর্ঘ্য তাই আমরা এখানে মডুলাস দেবো, এখানে 13। দেখো 4, দেখো আশা করি। আচ্ছা এখানে একটা 3 ছিল, -3, এইগুলো একটু সাবধান হবে, আমার লেখা একটু সমস্যা দেখে এটা হয়তো চোখে পড়ে নাই, তো এই বিষয়গুলো একটু সাবধানে থাকবা। এইটা এই পাশে আনলে কি -3 হয়ে যাবে, তাহলে কত এখানে আলটিমেটলি 7 হচ্ছে না মডুলাসের জন্য, তাহলে 7 ডিভাইডেড বাই 13। এই যে একটা বিষয় দেখো, এখানে আমরা অপশন টেস্ট কিভাবে করতে পারি, লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে, হতে পারে না, কিন্তু তাহলে এই দুটো অপশন আগেই বাদ। দেখো এত এত রেখাদ্বয় লম্ব দূরত্ব কত, এত এত রেখার লম্ব দূরত্ব কত, আমরা কি জানি দুইটা রেখা যখন দেওয়া থাকবে তখন লম্ব দূরত্ব কি একটা কন্ডিশন আমরা পড়েছি না, এই যে দুইটা রেখার লম্ব দূরত্ব, দুইটা ধ্রুবক গুলা মাইনাস করে সহগ গুলা সেম কন্ডিশনে এনে মডুলাস। তাহলে দেখো এখানে কি সহজ সেম কন্ডিশনে আছে, এই সমীকরণটা আমরা যদি দেখি এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, এই কন্ডিশনটা দেখি এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0,
এখন আমরা এই যে সি গুলা মাইনাস করি, 4 মাইনাস 0 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 প্লাস 1, তাহলে 4 ডিভাইডেড বাই √2। এখানে সম্ভবত অ্যান্সার ছিল 2√2। ক্লিয়ার? দেখো, আশা করি এই টাইপের ম্যাথগুলো আসলে আরো সমস্যা হবে না। তো তোমাদের জন্য এত কষ্ট করছি, এক্সাম হলে কিন্তু বেস্ট আউটপুটটাই দিয়ে আসতে হবে। আমি তোমাকে জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি, কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু তোমাদের। এই যে দুইটা রেখার বলছে এর সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, এই ম্যাথটা হিউজ বার আসছে। তো এই যে সেম কন্ডিশন, c1 মাইনাস c2, এই যে 5 মাইনাস 2 করে দেই, তারপর এই যে এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার করলে কি এটার মান 5 আসে না, তাহলে 3/5 তো অ্যান্সার। আবারও বলছি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা মান সহ চলে আসবে, এটা অনেকবার আসছে। এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। তো তোমরা ধৈর্য হারা হয়েও না, শেষে আমরা সিলেক্টিভ টপিকগুলো আলোচনা করবো এই চ্যাপ্টারের। কোনগুলো স্টার টপিক, জিএসটিতে কোনগুলো ইম্পর্টেন্ট, মানে আমি শুধু দেখিয়ে দেবো। তো আর বেশি টাইপ নাই, আর মনে হয় 5 থেকে 6টা ম্যাথ আছে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এর কোন মানের জন্য এত এবং এত রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 হবে, ফার্স্টে আসছে। এই ম্যাথটা কিন্তু খুবই সিম্পল, আমাদের ক্যালকুলেটর লাগবেই না বলতে গেলে। প্রথমে অনেকে ঘাবড়ে যেতে পারো, ফার্স্টে ক্যালকুলেটর ইউজ আছে, বাট এটা কিন্তু ফার্স্টে ক্যালকুলেটর লাগবেই না। দেখো কিভাবে করতে হবে। আমাদের দুইটা কি, 3x মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0, 6x মাইনাস ay মাইনাস 7 ইকুয়াল টু 0, সব কিছুই সেম। আমরা রিভার্স, আমরা কি করতাম এতক্ষণ, দূরত্বটা বের করতাম না, আমাদের দূরত্বই দেওয়া আছে, আমরা রিভার্স ক্যালকুলেশন করে শুধুমাত্র এ এর মানটা বের করব। বাট সবার আগে কন্ডিশন কি, আমাদের এই দুইটা সহগগুলো একই ফর্মে নিয়ে আসা, তাহলে এইখানে 2 গুণ করে দিলেই তো আমার একই ফর্মে নিয়ে আসতেছে। তাহলে এইটাতে যদি ইন্টু 2 করি, তাহলে দেখো 6x মাইনাস 8y প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে নিচেরটা কত, 6x মাইনাস ay মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার যাও কন্ডিশন অ্যাপ্লাই করো, c1 মাইনাস c2 কত, এখানে 4 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 7, এবার দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার রুট ওভার করো। আমরা কি জানি, 36 যোগ 68 ইকুয়াল 100 না? দেখবা তুমি করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে, এটা দেখলেই তুমি বলে দিতে পারবে এটার অ্যান্সার হলো 10। বুঝতে পারছো? হুম, আশা করি বুঝতে পারছো। যখন তোমার নাজিম ভাই তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আলাদা ক্লাস নেবে, তখন এইগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি ধরো একটা মান জানি না, আমি একটা মান জানি হলো 6, আর একটা মান a স্কোয়ার, তাহলে আমার কি 11 ডিভাইডেড বাই এইখানে একটা মান আছে 6 স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 1.1। এখন আমরা কি বলতে পারি, 11কে কত দিলে ভাগ দিলে 1.1 হবে বলো তো? একটু চিন্তা ভাবনা করো ঠান্ডা মাথায়। তাহলে a এর মানটা যদি 8 হয়, আমরা অপশন তখন দেখব, তাহলে কিন্তু এই টার্মটার মান 10 চলে আসতেছে, তাহলে 11 ডিভাইডেড বাই 10 মানে 1.1। এই ম্যাথ করতে গিয়ে ক্যালকুলেটর লাগবে বলো? এই যে এইখানে এই সেম ম্যাথ, মধ্যবর্তী দূরত্ব কত, আগেরগুলা সহজগুলা, এগুলা এইচডব্লিউ থাকবে। এই ম্যাথগুলা কষ্ট করে একটু করবা বাসায়। দেখো, আমি যেই ম্যাথগুলা তোমাদের করাই, এইগুলা প্রত্যেকটাই কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো তুলে দেই, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলোই তোমাদের সামনে আনি। তাই ক্লাস শেষে তোমরা নোট করে, বা অন্তত আমি যেই খাতার ছবি তুলে দেবো, এই ম্যাথগুলো তোমরা বারবার দেখবা। এইগুলা দেখলেই দেখবা তোমাদের একটা ভালো মতো রকম রিভিশন হয়ে যাবে। কোণ নির্ণয়, দেখো যখন দুইটা সরলরেখা দেওয়া থাকবে তখন আমরা কোণ কিভাবে নির্ণয় করব জানো? ঢালগুলা ট্যান ট্যান থিটা মানে কি, দুইটা ঢাল বিয়োগ ডিভাইডেড বাই 1 প্লাস m1 n2। এই কন্ডিশনটা আমরা জানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই জানি। বাট আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, এইখানে প্লাস মাইনাস দুইটাই হতে পারে। প্লাস কখন হবে জানো? যখন সূক্ষ্মকোণ, যখন সূক্ষ্মকোণ তখন প্লাস, আর যখন স্থূলকোণ তখন হলো মাইনাস। আশা করি বুঝতে পারছো।
আমি আবারও বলছি, শেষে সিলেক্টিভ টপিকগুলো নিয়ে আলোচনা করব। শেষে আমরা সিলেক্টিভ টপিক যেগুলো আছে এইগুলো আমি দেখাই দেবো এই অধ্যায়ের। তো আর কিছু ম্যাথ আছে, কেউ লাইভ থেকে যেও না, এই সিলেক্টিভ টপিকগুলা দেখে যেও, তোমাদের কাজে লাগবে। দেখো এইখানে কি বলছে, এত সাধারণত সমীকরণে এম যদি জিরো থেকে ছোট হয়, মানে ঢাল মাইনাস জিরো থেকে ছোট মানে তো মাইনাস, তাই না? হলে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ উৎপন্ন করে? এখন দেখো টেন কত ডিগ্রি হলে এর মান হলো মাইনাসে চলে আসে, যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে ঢাল ইকুয়াল মাইনাস হবে, ঢাল ইকুয়াল মাইনাস হবে। আমরা কি বলতে পারি না যখন 90 ডিগ্রি থেকে অধিক হয় তখন এটা মাইনাস চলে আসে? এখন 90 ডিগ্রি থেকে অধিক হলে এটা মানে কি বলতো? এই যে স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে অধিক মানে স্থূলকোণ। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আমাকে জানাও ক্লিয়ার কিনা। এখন দেখো আমাদের দুইটা সমীকরণ দেওয়া, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত? আমরা কি জানি সূক্ষ্মকোণের একটা কন্ডিশন পড়ি নাই? দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই সূত্রটা তো আমরা একাডেমিক থেকেই করে আসতেছি। এটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, কিন্তু প্লাস কখন হবে জানো? যখন সূক্ষ্মকোণ, যখন সূক্ষ্মকোণ প্লাস, এই যে কেবলই তো আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এইভাবে বের করব সূক্ষ্মকোণ ট্যান থিটা ইকুয়াল, প্রথমটার ঢাল কত? 3, দ্বিতীয়টার ঢাল কত? 1/3। এখন এই কন্ডিশনটা বসায় দাও, 3 মাইনাস 1/3, 1 প্লাস 1, 8 ডিভাইডেড বাই 2, 4। এই ম্যাথটা এইভাবেই ছিল, থিটা ইকুয়ালস টু অ্যান্সারটা ট্যান ইনভার্স 4। এই ম্যাথটা দেখবা মান সহ চলে আসবে, এটা অনেকবার আসছে। এই কোশ্চেনটা তুই যে কোশ্চেন ব্যাংক হলো দেখবা অনেক ভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে মান সহ। আশা করি ভুল হবে না এগুলা। এবার দেখো দুইটা সরলরেখা দেওয়া, এদের অন্তর্ভুক্ত কোণ কত? দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কত বলো তো? এই যে আমরা একটু আগে পড়লাম না যে কন্ডিশনটা, ট্যান থিটার কন্ডিশন, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এইভাবে। এটার ঢাল বের করো তো, -4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 7, 4 4 কাটা। এটার ঢাল বের করো এবার, 3 ডিভাইডেড বাই 7, এখানে কত? 3। আমরা তো দুইটা ঢাল পেয়ে গেছি তাই না? 1 ডিভাইডেড বাই রুট ওভার 7, আর এখানে 7, শুধু 7। এবার ম্যাথটা করো, √7 মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 7 ডিভাইড বাই 1 প্লাস, আর এখানে যদি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1। আলটিমেটলি আমরা বুঝতেছি কি এটা 0, 90 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। আচ্ছা এই ম্যাথটা কি আমাদের করার দরকার ছিল? অনেকে আছে এইভাবে, দেখছো আমি যে ম্যাথ করে দিলাম না, এই ব্রড প্রসেসে করে সময় নষ্ট করবে, কিন্তু আমাদের কিন্তু ম্যাথ করার দরকার নাই, কারণ আমরা প্রথমেই যখন দেখলাম যে অ্যান্সার কি, একটা ঢাল 7, একটা 1/7 মাইনাস, এখন ঢাল দুইটা যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি -1 আসতেছে না? আমরা কি পড়ছিলাম, m1 ইন্টু m2 -1 হবে যখন কোণগুলা অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছো। আর 2-3টা ম্যাথ আছে। দেখো সমবিন্দু হওয়া সত্ত্ব, তিনটা রেখা সমবিন্দু হবে হলে এই তিনটা সমবিন্দু লিখে যখন আমরা এটার নির্ণয় করব মান, তখন দেখবে এটা ইকুয়াল 0 হবে।
এর কোন মানের জন্য এত এবং এত এবং এত রেখা তিনটি সমবিন্দু হবে? এর কোন মানের জন্য এত 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 রেখা তিনটি সমবিন্দু হবে? দেখো আমরা বের করব। 1, আমরা তাহলে তিনটার সিরিয়ালি দেখি, এর নির্ণায়কের মান নির্ণয় করলেই তো আমার হয়ে যাচ্ছে। 1 1 -6 3 1a 0 ইকুয়ালস টু যখন 0 হবে, তাহলে ডিরেক্ট নির্ণয় করো। দেখো আমরা কিন্তু এই দিক দিয়ে করবো না, আমরা দেখতেছি যে এখানে একটা 0 আছে, তাহলে আমার দুইটা মান নির্ণয়, দুইটা বের করলেই আমার হয়ে যাচ্ছে। এইটা হলো প্রবলেম সলভিং স্কিল। তাহলে আমরা এটা বের করো, 1 ইন্টু -9 + 6, এখন এর আগে একটা মাইনাস হবে, -3 -1 ইকুয়ালস টু 0। তাহলে 2a ইকুয়ালস টু -3। আমার কি কোনো ভুল হয়েছে? 1 -3 1, এখন 1 -6 3 1a 0, 1 ইকুয়ালস টু -9 + 6 -a 3 -1। না ঠিক আছে, দেখো এটার মান হবে -3/2। এখানে সম্ভবত 2 আছে, মানে আমার তোলা মিস্টেক হতে পারে। এটা মোস্ট প্রবাবলি অ্যান্সার। এবার দেখো প্রতিবিম্ব নির্ণয়, বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব। এত বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব হলো এত হলে, যখন দেখো একটা বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব কখন, এই যে এইখানে ধরো একটা বিন্দু XY, এই বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব কিভাবে বুঝবো জানো? এই যে এইটা যদি x1 y1 হয়, এই পাশে x2 y2, এর সাপেক্ষে এটা হলো এই বিন্দুর সাপেক্ষে এইটার প্রতিবিম্ব এটা। তাহলে x মানে কি আমরা বলতে পারি না x1 + x2 / 2, ওয়াইটাও সেম ভাবে। আশা করি এগুলো আর ভুল হবে না। এত বিন্দুর সাপেক্ষে এত এর প্রতিবিম্ব কত? এত বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর এত এর প্রতিবিম্ব কত? তাহলে দেখো কোনটার সাপেক্ষে বলছে এইটা, তাহলে দেখো 1 2 এর সাপেক্ষে বলছে। এখানে আমার একটা যদি দেওয়া থাকে 4/3, তাহলে এইখানে x2 y2 আছে, আমার তো চাইছে কোনটা, এইটা না। তাহলে আমরা সিম্পল নিয়মে করব। 1 ইকুয়ালস টু কত, x + 4 x2 + 4/2 তো, তাহলে x ইকুয়াল টু কত, আলটিমেটলি কত হবে, 2 - 4 -2, y ইকুয়ালস টু তো সেম। তাহলে এখানে কত, 2 ইকুয়ালস টু 3 + 2/2, কত 3 + y2, তাহলে y2 ইকুয়ালস টু কত, 4 - 3 = 1 -2 1। দেখো আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? এত বিন্দুর প্রতিবিম্ব এত, তাহলে y এর সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব কত? আচ্ছা দেখো এখানে দুইটা কনসেপ্ট আসতে পারে। যখন x অক্ষের সাপেক্ষে বলবে এত বিন্দুর প্রতিবিম্ব কত, x অক্ষের সাপেক্ষে বললে আমরা y এর আগে চিহ্ন পরিবর্তন করে দেবো। এবার y অক্ষের সাপেক্ষে বললে আমরা x এর আগে চিহ্ন পরিবর্তন করে দেবো। ক্লিয়ার? 0 0 বিন্দুর সাপেক্ষে যদি বলে, তাহলে আমরা কি করব, আমরা অর্ডারটা পরিবর্তন করে দেবো। আমরা এটা পরিবর্তন করে y1 x1। ক্লিয়ার এই বিষয়গুলা? দেখো আমাদের এই তিনটা বলছে, এই তিনটা করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এত বিন্দুর এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, তাহলে ওয়াই এর আগে চিহ্ন মাইনাস পরিবর্তন করে দেই, -3। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বিম্ব কত, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন বলবে আমরা 5 এর আগে মাইনাস করে দেবো এক্স এর আগে। এখন 0 0 সাপেক্ষে বলছে, তাহলে আমরা এটা পাল্টাই দেবো, আগে 3 দেবো পরে 5 দেবো। ক্লিয়ার?
আমাদের লাস্ট ম্যাথ, মানে এটা ম্যাথ না ঠিক, আমি জাস্ট বলে দিচ্ছি। এটা আসে না সাধারণত, সমীকরণের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস, রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। একটা রেখা যখন বলবে তখন এক্স অক্ষের সাপেক্ষে হলে এই যে বি এর আগে মাইনাস দিয়ে দিবা, মানে ওয়াই এর সহগের আগে। আবার ওয়াই এর সাপেক্ষে প্রতিবিম্ব বললে এক্স এর সহগের আগে মাইনাস দিয়ে দিবা। সেম প্রসেস। ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, কারোর কোনো কনফিউশন আছে? দেখো আমাকে একটু জানাও। ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। এখন আমরা সিলেক্টিভ টপিক নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি এই চ্যাপ্টারে ঘুরে ফিরে 90% বা 95% কোশ্চেন এই টপিকগুলো থেকেই হয়। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হবে এই টপিকগুলো থেকেই। এর মধ্যে দেখো, প্রথম ক্লাসে দেখাইছিলাম স্থানাঙ্ক, কার্তেশীয়, পোলার, সঞ্চারপথ। যখন রিভিশন দিবা তখন এই টপিকগুলো ধরে ধরে রিভিশন দিবা। এটা হলো রিভিশন স্ট্র্যাটেজি। বুঝতে পারছো? কার্তেশীয়, পোলার, সঞ্চারপথ এটা কিন্তু আগের দিন আমি দেখিয়েছি, আগের ক্লাসটাই। দূরত্ব, অল, সব রকম দূরত্ব, রেখা, বিন্দু, এইগুলো আগের ক্লাসে দেখিয়েছি। ভর কেন্দ্রটা আগের ক্লাসে দেখিয়েছি। আজকে ক্ষেত্রফল থেকে শুরু করছি। চতুর্থ বিন্দুটা আগের দিন দেখিয়েছি। লম্ব রেখা, লম্ব সমান্তরাল রেখা আজকে দেখিয়েছি। ঢাল, ঢাল সংক্রান্ত যত রকম প্রবলেম আছে আমি তোমাদের যা করাইছি, তুমি সব রকম প্রবলেম দেখবা যে প্রায় সব প্রবলেমই তুমি সলভ করে ফেলতে পারছো। কোন সংক্রান্ত যা প্রবলেম হয় আমি কিন্তু হাতে কলমে করিয়ে দিয়েছি। এখন এই দুইটা টপিক যদি তুমি পড়ো না, দেখবা প্রতি বছর এই জায়গা থেকে জিএসটিতে 100% হবেই। 100%, 100% কোশ্চেন আসবেই। জিএসটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা টপিক। আর এই যে এইখান থেকেও আসে, এটাও জিএসটির জন্য ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলা যখন রিভিশন দিবা, এই টপিকগুলো ধরে ধরে রিভিশন দিবা। তো আজকের ক্লাসটা কেমন লাগলো বলো? জানাও আজকের ক্লাসে কি কি কোনো সমস্যা ফেস করছো? আজকে আমি ট্রাই করেছি তোমাদেরকে জিএসটির জন্য যতগুলো ইম্পর্টেন্ট টপিক সবই কভার করে দেওয়ার। আমি 100% অ্যাসিওর করতে পারি তোমাদেরকে, যদি এই টপিকগুলো আমি যা যা করিয়েছি এইগুলা ভুল না করো, তাহলে তোমার জিএসটিতে টপ করা কেউ ঠেকাতে পারবে না। তুমি সহজগুলা যদি ভুল না করো, এই টপিকগুলো যদি ঠিকভাবে এক্সাম হলে দিয়ে আসো, এর বাইরে আর কোশ্চেন হবে না। এইগুলা থেকেই কোশ্চেন পাবা। তো আশা করি আজকের ক্লাসে সবকিছু বুঝছো। তো নেক্সট ক্লাসে আমরা বৃত্ত নিয়ে দেখা হবে। তো আজকে ইচ্ছা ছিল তোমাদেরকে আইইউ এর কিছু কোশ্চেন সলভ করে দেবো, আর অলরেডি এই যে 25-26 সেশনের যতগুলো এক্সাম হয়েছে এইখানে সরলরেখা থেকে কি কি প্রবলেম আসছে এইগুলো তোমাদের সলভ করে দেবো, যাতে কনফিডেন্স বাড়ে। বাট আজকে তো সময় সংকটের জন্য এইগুলাই যেতে পারছি না। তবে আমি নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করে এইগুলোর উপর আলাদা একটা ক্লাস নেবো, বা ওই ক্লাসগুলোতে এইগুলো শেষ করাই দেবো আশা করি। আর কোনো কনফিউশন থাকলে তোমরা গ্রুপে জানিও। আশা করি বুঝতে পারছো। তো এই টপিকগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবা, ভালোভাবে শেষ করবা। জফির উদ্দিন বলেছে আপনার ডেডিকেশন লেভেলটাই আলাদা। আপনি একটা জিনিস বলতে হবে, একটা জিনিস বলতে হবে, সব গুরুত্বপূর্ণ টপিক আর সাথে ওইগুলো থেকে উদাহরণ দিয়ে করিয়ে দেওয়া একটা রিভিশনের জন্য অনেক ইফেক্টিভ। হ্যাঁ জফির উদ্দিন, আহ, তুমিও শেষ পর্যন্ত থেকেছো ক্লাসে, তোমার কমেন্টগুলো দেখছি, অনেক ধন্যবাদ। তো এই ডেডিকেশনটা ধরে রাখবা, ভাইয়াদের সাথে থাকবা। তো আমি নিশ্চয়তা দিতে পারি, যদি আমার ক্লাসগুলো ভালোভাবে করো, বোঝো, ইভেন নোট করো, আর আমাদের রেগুলার এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাইলে তুমি এক্সামে অবশ্যই ভালো করবা। কারণ এর বাইরে আসলে আসবেটা কি বলো? আমি যা করিয়ে দিয়েছি এইগুলোই তো ঘুরে ফিরে আসে। আমি তো কোশ্চেন ব্যাংক থেকেই ম্যাথ করিয়েছি, তাই না? তো যাই হোক, আজকের ক্লাসটা শেষ করছি।
সবাই ভালোভাবে নোট করে গ্রুপে আপলোড করবে। ঠিক আছে।